আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্সের একাডেমিক ক্লাসে। আমাদের এফআরসিতে ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে ফাইনাল রিভিশন কোর্সে। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমাদের ফাইনাল রিভিশন কোর্স অনেকের মধ্যে ভর্তি হয়েছে। আশা করি তোমরা ভর্তি হয়ে যাবে যারা ভর্তি হওনি। আহ, এটা এফআরসির ক্লাস এবং এক সপ্তাহ ধরে আমাদের এফআরসির ক্লাসগুলো সবই হচ্ছে ফেসবুক লাইভে যাচ্ছে, যাতে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারো, মান যাচাই করতে পারো। আজকের ক্লাসে আমরা পড়ব ভূগোল প্রথম পত্র। ভূগোল প্রথম পত্রের আজকেই প্রথম ক্লাস। দুইটা চ্যাপ্টার পড়বো আজকে আমরা, যেহেতু ভূগোল প্রথম পত্রের দুইটা ছোট ছোট চ্যাপ্টার প্রথম দিকে আছে। একটা হচ্ছে প্রথম অধ্যায়, আরেকটা হচ্ছে চতুর্থ অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম প্রাকৃতিক ভূগোল এবং চতুর্থ অধ্যায়ের নাম বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। চ্যাপ্টার দুইটাই ছোট ছোট, কিন্তু বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে সবসময়ই কোশ্চেন আসে সিকিউতে এবং এমসিকিউতে। সে তুলনায় দেখা যায় যে হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে এমসিকিউতেই কোশ্চেন দেখা যায়, বাট সিকিউতে খুব বেশি একটা দেখা যায় না। আচ্ছা, আমরা তাহলে শুরু করব ক্লাস। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, আমি একটু জাস্ট দেখার চেষ্টা করি তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে এটা জানাবে, বন্ধুদের একটু মেনশন দিবে। এবং একই সাথে সম্পূর্ণ ক্লাসটা করার অবশ্যই অবশ্যই অনুরোধ রইল। আচ্ছা, আমি এখনো লাইভটা এখানে পাচ্ছি না। যুক্ত আছো, আমি একটু জাস্ট দেখার চেষ্টা করি তোমরা যারা আমাদের সাথে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হচ্ছে আহ, ধন্যবাদ তোমাদেরকে, অনেকেই যুক্ত হয়েছো। আমরা ক্লাস শুরু করি তাহলে, ক্লাস দেরি না করে শুরু করে ফেলি। এবং যারা এর পরবর্তীতে যুক্ত হবে তারা অবশ্যই এখান থেকে দেখতে পারবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হচ্ছে ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি তাহলে। দেখো যে আমাদের এই ক্লাসগুলোর মেথড ছিল হচ্ছে এমসিকিউ সলভের মাধ্যমে, সেভাবেই আমরা যাবো আজকের ক্লাসেও। যেহেতু প্রথম অধ্যায়টা কম্পারেটিভলি ছোট, চতুর্থ অধ্যায়ের চেয়ে প্রথম অধ্যায়টা আরও বেশি ছোট এবং তার চেয়ে কম গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা প্রথম অধ্যায়ের 20টা এমসিকিউ সলভ করব এবং চতুর্থ অধ্যায়ের 30টা এমসিকিউ সলভ করব। শুরু করি আমাদের ক্লাস। প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল, বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলো সলভ করব। প্রথম অধ্যায়ের নামই হচ্ছে কি প্রাকৃতিক ভূগোল। দেখো, একটা প্রাথমিক কথা আমি এখানে শুরু করি, সেটা হচ্ছে যে সাধারণভাবে আমরা যে ভূগোল টার্মটা ইউজ করি, এই ভূগোলের দুইটা পার্ট আছে। আমরা এইচএসসিতে দুইটা পেপার তো পড়ি, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। তেমনি ভূগোলের যে তাত্ত্বিক জ্ঞান সেটারও দুইটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ যেটা আমাদের প্রকৃতি নিয়েই আলোচনা করে, প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে আলোচনা করে। আরেকটা হচ্ছে মানব ভূগোল, যেটা আমাদের মানুষ, মানবীয় কর্মকাণ্ড এগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, তো এইখানে চ্যাপ্টারের নাম দেখো প্রাকৃতিক ভূগোল, এবং শুধুমাত্র এই চ্যাপ্টার না, পুরা ফার্স্ট পেপার জুড়ে সব কিছুই প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করা। এবং সেকেন্ড পেপার যেটা আছে দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রে সব কিছুই মানব ভূগোল নিয়ে আলোচনা করা। তাহলে আমরা যেই ক্লাসটা করব বা যে পেপারটা পড়বো, এটা শুধুমাত্র প্রকৃতির উপরেই থাকবে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের আসপেক্টের উপরেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়ের প্রথম কোশ্চেন। প্রাকৃতিক ভূগোল আলোচনা করে না, অর্থাৎ কোন সেক্টরটা প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় নয়, সেটা দেখার চেষ্টা করি। তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর জানাতে পারো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, কোনটা সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আচ্ছা, তো দেখো এখানে বলতেছে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় নয় কোনটি। অপশনগুলো দেওয়া আছে পৃথিবীর জন্ম, ভূপ্রকৃতি, মহাবিশ্ব নাকি বসতি। দেখো, প্রাকৃতিক ভূগোল নিশ্চয়ই প্রকৃতি এবং প্রকৃতি সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। তো পৃথিবীর জন্ম একটা প্রাকৃতিক ব্যাপার, ভূপ্রকৃতি প্রাকৃতিক ব্যাপার, মহাবিশ্ব প্রাকৃতিক ব্যাপার। কিন্তু বসতি, বসতি কি একটা আর্টিফিশিয়াল ব্যাপার, অর্থাৎ এটা মানুষ এবং তার মানবীয় কর্মকাণ্ড সম্পর্কিত একটা ব্যাপার। তার মানে এইটা বসতি নিয়ে আলোচনা সাধারণত প্রাকৃতিক ভূগোল করে না। বসতি নিয়ে আলোচনা প্রাকৃতিক ভূগোল করে না। বসতি নিয়ে আলোচনা করে তাহলে কে? বসতি নিয়ে আলোচনা করে হচ্ছে মানব ভূগোল। তাহলে যদি বলে যে বসতি ভূগোলের কোন শাখাতে আলোচিত হয়, তাহলে সেটা হবে হচ্ছে মানব ভূগোল। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, জিওগ্রাফি এর মূল শব্দের উৎপত্তি। দেখো যে তোমরা যদি একটু কল্পনা করো যে প্রাচীনকালে জ্ঞান বিজ্ঞানের যে উৎপত্তি হয়েছে সেটা কোথায় হয়েছে, নিশ্চয়ই দেখবা যে আজ থেকে 2000-3000 বছর আগে আমরা যারা এশিয়াতে জ্ঞান বিজ্ঞানের এতটা চর্চা ছিল না। শুধুমাত্র চীনে বা ইন্ডিয়ার কিছু রিজিয়নে চর্চা ছিল,
অধিকাংশ ক্ষেত্রে ছিল না বললেই চলে। কিন্তু ইউরোপে বেশ ভালো রকমের জ্ঞান বিজ্ঞান চর্চা হতো হাজার হাজার বছর ধরেই, এবং সেটা সারা বিশ্ব থেকেই তারা ডিফারেন্ট ছিল, আধুনিক ছিল। যে কারণে দেখবা যে শিল্প বিপ্লব সহ সবকিছু ইউরোপেই আগে হয়েছে। কারণ ওরা জ্ঞান বিজ্ঞানে মোটামুটি অ্যাডভান্স ছিল, অর্থাৎ ওদের গবেষণার মান, চিন্তাভাবনার মান উন্নত ছিল। তো ইউরোপের মধ্যে গ্রিস গ্রিস ছিল জ্ঞান জ্ঞান বিজ্ঞানের একদমই আঁতুর ঘর। অর্থাৎ পুরা ইউরোপ তো অবশ্যই, সারা বিশ্বের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চায় যারা সবচেয়ে অগ্রগামী ছিল তার মধ্যে গ্রিস অবশ্যই প্রথমেই থাকবে আমি বলবো। এবং তুমি হচ্ছে গ্রিক পণ্ডিত থেলিসের নাম শুনবে। তিনি একজন খুব ভালো মানের ভূগোলবিদ, এবং তিনি মহাকাশ গবেষক ছিলেন ওই সময়ে, আজ থেকে 2000-3000 বছর আগে। এমন অসংখ্য বিজ্ঞানী, গণিতবিদ বা দার্শনিকের নাম তোমরা শুনে থাকবে যারা গ্রিক ছিলেন। তো মূলত এই যে জিওগ্রাফির চর্চা, এটা শুরু হয়, বা ভূগোলের চর্চা বা ভূগোল সম্পর্কিত জ্ঞান আহরণ করা, এটা হচ্ছে শুরুই হয় গ্রিসে। জিও শব্দের অর্থ পৃথিবী, জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে কি পরিমাপ করা। অর্থাৎ পৃথিবীকে পরিমাপ করাই হচ্ছে জিওগ্রাফি। অর্থাৎ আমরা যে পৃথিবীতে আছি, শুধুমাত্র পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নয়, এখন আর পৃথিবীর বাইরেও সেটা অবশ্যই পরিধি নিয়ে গিয়েছে, কিন্তু নর্মালি এটা পৃথিবীর মধ্যে আমরা কল্পনা করতে পারি ভূগোলের যে প্রাথমিক অ্যাসপেক্টটা। তো এটা প্রথম শুরু হয়েছে কোথায়? গ্রিসে। যে কারণে এই জিওগ্রাফি শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন খ। অপশন খ এখানে সঠিক উত্তর। গ্রিক শব্দ থেকেই জিওগ্রাফি শব্দের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে দেখো যে এখান থেকে সিকিউ আসার চান্স খুবই কম। মানে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে, তাহলে আরও কিছু দূর পরে আমরা যখন এমসিকিউ দেখবো সেইখান থেকে বলবো যে এখান থেকে এই ধরনের সিকিউ আসতে পারে। বাট এইগুলা জাস্ট ইনফরমেশন, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে সিকিউ আসবে না। পৃথিবী ও তার অধিবাসীর বর্ণনাই হলো ভূগোল, উক্তিটি কার? পৃথিবী ও তার অধিবাসীর বর্ণনাই হলো ভূগোল। তাহলে দেখো এখানে যে বলতেছে পৃথিবী, এই টার্মটুকু খেয়াল করো। এটা কি? এটা হচ্ছে প্রাকৃতিক টার্ম না? এটা একদমই প্রাকৃতিক টার্ম, প্রকৃতির সাথেই সম্পর্কিত। এবং এখানে বলতেছে অধিবাসীর, এই যে অধিবাসী যে টার্মটা আছে, এই অধিবাসীটা হচ্ছে একটা কৃত্রিম টার্ম, এটা হচ্ছে মানব সৃষ্ট টার্ম। ঠিক আছে? অর্থাৎ মানুষ কোথায় বসবাস করবে, কোথায় বসতি স্থাপন করবে, সবকিছুই মানব সৃষ্ট। তাহলে সারা বিশ্বের যে প্রাকৃতিক এলিমেন্ট আছে, মানব সৃষ্ট আর্টিফিশিয়াল যে এলিমেন্টস আছে, এই সব কিছু নিয়ে ভূগোল উক্তিটি কে করেছেন? রিচার্ড হাডসন, এ ম্যাকনি, ডাডলি স্ট্যাম্প, নাকি কার্ল রিটার? কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। তো এই ধরনের উক্তিগুলা তোমাকে একটু জাস্ট মনেই রাখতে হবে, কারণ এগুলো সাধারণত সৃজনশীলের ক নম্বরে আসে, অথবা এমন এমসিকিউতে দেয়, তাছাড়া অন্য কোথাও তেমন একটা কোশ্চেন আসে না। সঠিক উত্তর হচ্ছে ডাডলি স্ট্যাম্প। বাকি এখানে যাদের আছে তাদের তেমন ঐতিহাসিক তেমন কোনো ইয়া নাই। ঐতিহাসিক বলতে তেমন কোনো বৈজ্ঞানিক কোনো উক্তি নাই যেটা ভূগোলের সাথে সম্পর্কিত খুব বেশি এবং পরীক্ষাতেও আসতে পারে, যে কারণে এগুলো নিয়ে আলোচনা খুব বেশি দরকার নাই। বাট স্যার ড্যাডলি স্ট্যাম্পের এই কথাটা তোমরা অবশ্যই মনে রেখো। প্রাকৃতিক ভূগোলের পরিসর নয়, চারটা অপশন দেওয়া আছে: ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা, জলবায়ুবিদ্যা, নাকি জনসংখ্যা বিজ্ঞান। আচ্ছা, আমি একটু পরিসরগুলো কি কি আছে আলোচনা করি। প্রথম যে পরিসর সেটা হচ্ছে ভূমিরূপবিদ্যা। এটা একদমই প্রাকৃতিক ভূগোলের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ভূমিরূপবিদ্যা। অর্থাৎ পৃথিবীর ভূমিরূপ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও সমভূমি, কোথাও মালভূমি, কোথাও হচ্ছে প্লাবন সমভূমি, কোথাও শিলাগঠিত সমভূমি, বিভিন্ন রকম আছে। এটা হচ্ছে ভূমিরূপবিদ্যা। তারপর যেটা আসে, আমি একটু স্পষ্ট করে লিখি, লেখাটা মনে হয় না খুব বেশি স্পষ্ট হয়েছে, আমি কালারটা একটু চেঞ্জ করি, তাহলে আরো বেশি মনে হয় স্পষ্ট দেখা যেতে পারে। আচ্ছা, এক নম্বরে হচ্ছে ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যা, আচ্ছা, এটা হচ্ছে প্রথম এলিমেন্ট। দুই নম্বর হচ্ছে জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা, আচ্ছা, অর্থাৎ পৃথিবীর জলবায়ু নিয়ে অবশ্যই প্রাকৃতিক ভূগোল কাজ করে। তিন নম্বর আসপেক্ট হচ্ছে সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যা, আচ্ছা। চার নম্বর হচ্ছে মৃত্তিকাবিদ্যা। মৃত্তিকা শব্দের অর্থ কি? মৃত্তিকা শব্দের অর্থ হচ্ছে মাটি, অর্থাৎ পৃথিবীর যে ভূমি, মাটি, এটা নিয়ে গবেষণা করে, বা এটা নিয়ে আলোকপাত করে, বা এটা নিয়ে বিস্তর জ্ঞান অর্জনের জন্য ভূগোল কাজ করে, বা প্রাকৃতিক ভূগোল কাজ করে। আচ্ছা, মৃত্তিকা ভূগোল, মৃত্তিকাবিদ্যার পর আমরা হচ্ছে পাই জীব ভূগোল। অর্থাৎ অর্থাৎ পৃথিবীতে যে জীব আছে যত, সেটাও প্রাকৃতিক ভূগোলেরই আলোচ্য বিষয়, এটা হচ্ছে জীব ভূগোল। তারপর যেটা আসে সেটা হচ্ছে
আবহাওয়াবিদ্যা। তারপর আসে হচ্ছে কোনটা? আবহাওয়াবিদ্যা। তো মোটামুটি এই যে এইগুলো যে আছে, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, তারপর হচ্ছে আবহাওয়াবিদ্যা, তারপর পানিবিদ্যা, পানিবিদ্যা, এই যে সাতটা যে বিষয় আছে, এই সাতটা বিষয় মোটামুটিভাবে বলা যায় যে প্রাকৃতিক ভূগোলের পরিসর। এগুলো নিয়ে আলোচনা করে। দেখো সবই প্রাকৃতিক এলিমেন্টস, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, জীব ভূগোল, আবহাওয়াবিদ্যা, পানিবিদ্যা, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিসর। কিন্তু এর মধ্যে আসে নাই কোনটা? দেখো ভূমিরূপবিদ্যা, সমুদ্রবিদ্যা এসেছে, তারপর জলবায়ুবিদ্যা এসেছে, কিন্তু জনসংখ্যা বিজ্ঞান বা জনসংখ্যা সম্পর্কিত যে বিদ্যা, এটা এখানে আসে নাই। এবং জনসংখ্যা এখানে আসছে কি জীব ভূগোল, জীব ভূগোল আলাদা এবং জনসংখ্যা বিজ্ঞান সেটা আলাদা। জীব ভূগোল বলতে এখানে প্রাণী জগৎকে বোঝানো হচ্ছে, আর জনসংখ্যা বিজ্ঞান বলতে যে পৃথিবীর যে বা মানব জাতি, তার যে সাংখ্যিক অনুপাত সেটাকে বোঝাচ্ছে। তো এই জনসংখ্যা বিজ্ঞান আমাদের আমাদের ভূগোলেরই অংশ, কিন্তু সেটা মানব ভূগোলের অংশ, সেটা প্রাকৃতিক ভূগোলের অংশ না। তাহলে এই যে প্রাকৃতিক ভূগোল আমরা একটা দেখতেছি, এই প্রাকৃতিক ভূগোলের অপোজিট হচ্ছে, এর অপোজিট হচ্ছে মানব ভূগোল। ঠিক আছে, এর অপোজিট হচ্ছে মানব ভূগোল। এটা আশা করি তোমরা বুঝতে পারবে। প্রাকৃতিক ভূগোলের ঠিক অপোজিট হচ্ছে মানব ভূগোল। আচ্ছা, ঠিক আছে, অনেকেই যুক্ত হচ্ছ, উত্তরও করছো। পুষ্পা খাতুন, তুমি 4-এর উত্তর বলেছ। রিকন, মাহিদ, হ্যাঁ, অনেকেই তোমরা উত্তর করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে বর্ণনা করা হয়? নদীর কার্য। আচ্ছা, নদীর কাজ কি? কার্য বলতে কাজকে বোঝাচ্ছে। নদীর কাজ কি? নদী কি কোনো কাজ করে, নাকি সে বেকার বসে থাকে, কি করে? নদীতে কি থাকে? স্রোত থাকে। এটা নদীর পূর্ব শর্ত, অবশ্যই স্রোত থাকবে। এবং এই স্রোত থাকার ফলে নদী যেটা করে, তার পার্শ্বীয় ক্ষয় হয়, অর্থাৎ নদীর যে দুই তীর থাকে, এই তীরের মাটি ক্ষয় করে এবং নদীর যে তলদেশ আছে সেইখান থেকেও সে ক্ষয় করে। অর্থাৎ নদীর ক্ষয় দুই প্রকার। নদীর পানির যে হচ্ছে ইয়াটা বেজ আছে, যেটা বেসমেন্ট যেটা আছে, আমি ধরলাম এটা বেসিন বলে, এটাকে বেসিন, নদীর বেসিন আমি ধরলাম এটা। এবং এর যে এই নিচের যে পার্টটা, এই নিচের পার্টেও ক্ষয় হয় এবং এই দুই সাইডেও ক্ষয় হয়, পার্শ্বীয় ক্ষয় এবং উলম্ব ক্ষয়, দুই ধরনের ক্ষয় হয়। এবং ক্ষয় হওয়ার ফলে কি হয়? এই যে মাটিগুলা পানির সাথে মিশতেছে, সেইগুলা নদীর সাথে, নদীর পানির সাথে প্রবাহিত হতে থাকে। এবং নদী যেইখানে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে, অর্থাৎ সমুদ্রের সাথে যেখানে গিয়ে মিশে, এই যে মোহনা, এটাকে বলা হয় নদীর মোহনা, সমুদ্রের সাথে যেখানে গিয়ে মিশে, এই নদীর মোহনা অঞ্চলে এই পলিগুলো জমা হয় এবং সেখানে গিয়ে বদ্বীপ তৈরি করে, পলল পাখা তৈরি করে, এগুলা গঠন করে। তো এই যে কাজটা করলো, এটা কোন শাখা হবে তাহলে? এটাই তো নদীর কাজ, যেটা আমি এক্সপ্লেন করলাম। সেটা কি জলবায়ুবিদ্যা, নাকি ভূমিরূপবিদ্যা, নাকি বাড়িমণ্ডল, নাকি জীবমণ্ডল? খেয়াল করো, সে এইখান থেকে, এই দিক থেকে ভূমি ক্ষয় করতেছে, এইখান থেকে ভূমির ক্ষয় করতেছে, আবার নিচ থেকেও ক্ষয় করতেছে ভূমির। করার ফলে কি করতেছে? এই পলিগুলো সে নদীর পানির সাথে নিয়ে যাচ্ছে নদী, এবং নতুন ভূমিরূপ গঠন করছে নদীর মোহনায়। এই যে নতুন নতুন চর তৈরি হয়, নতুন নতুন দ্বীপ জাগে, এগুলো কিভাবে হয়? এই যে নদীগুলা পলি বয়ে নিয়ে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, এর ফলে ঘটে। তাহলে কি নতুন ভূমিরূপ গঠন করতেছে না? এই যে নতুন চর তৈরি করতেছে, নতুন পলল পাখা তৈরি করতেছে, বদ্বীপ তৈরি করতেছে, এই সব কিছুই নতুন ভূমিরূপ তৈরি করতেছে। তার মানে নদীর কাজ হচ্ছে ভূমিরূপ বিদ্যার মধ্যে আলোচিত হয়। নদীর কাজ তাহলে কি পাচ্ছি আমরা? নদীর কাজই হচ্ছে ক্ষয় করা, অর্থাৎ ক্ষয় সাধন। নদীর কাজই হচ্ছে ক্ষয় সাধন এবং পরিবহন, এবং পরিবহন, অর্থাৎ কিসের ক্ষয় করে সে? তার দুই তীরের এবং নিচের যে ভূমিরূপ আছে বা যে মৃত্তিকা আছে, মৃত্তিকার ক্ষয় ঘটায় এবং সেগুলা পানির মাধ্যমে পরিবহন করে এবং নতুন আহ, ভূমিরূপ তৈরি করে। এটাই হচ্ছে নদীর কাজ। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, জিওগ্রাফি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? রিচার্ড হাডসন, ইরাটোস্থেনিস, ই এম ম্যাকনি, নাকি ড্যাডলি স্ট্যাম্প? কে প্রথম ব্যবহার করেন জিওগ্রাফি শব্দটি? আচ্ছা, দেখো, জিওগ্রাফি শব্দটি যিনি প্রথম ব্যবহার করেন তিনি হচ্ছেন জিওগ্রাফির জনক। বাকিগুলো কেন উত্তর না এটা বলা যাবে না, খুবই অবজেক্টিভ কোশ্চেন এটা, তোমাকে ডিরেক্টলি উত্তরে হিট করতে হবে। সঠিক উত্তর হচ্ছে ইরাটোস্থেনিস। এবং ইরাটোস্থেনিসকে বলা হয় ভূগোলের জনক, ভূগোল শাস্ত্রের জনক হচ্ছেন তিনি। অর্থাৎ ভূগোল শাস্ত্রের আমরা যেটা পড়তেছি এখন,
এই ভূগোল শাস্ত্রের যে লেখাপড়া শুরু হয়েছে প্রাচীন সময় থেকে, এই ভূগোল শাস্ত্রের জনক হচ্ছেন তিনি। এবং তোমরা দেখবে যে যে কোনো শাস্ত্রের বা যে কোনো বিজ্ঞানের বা জ্ঞানের শাখার দেখা যাচ্ছে যে একজন জনক থাকেন এবং পরবর্তীতে সেই শাখাকে আরও বেশি যিনি সমৃদ্ধ করেন তাকে বলা হয় ওই শাখার আধুনিক ভাষণের জনক। তাহলে নিশ্চয়ই আধুনিক ভূগোলের আর একজন জনক আছেন। তাহলে ইরাটোস্থেনিস হচ্ছেন ভূগোল শাস্ত্রের জনক, কিন্তু আধুনিক ভূগোলের জনক আর একজন। আধুনিক আধুনিক ভূগোলের তাহলে জনককে আধুনিক আধুনিক ভূগোলের জনক হচ্ছেন লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কে। আচ্ছা, লিওপোল্ড ফন র্যাঙ্কে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। 7 নম্বর কোশ্চেনে আসি, অশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই অশ্ব শব্দের অর্থটা কি তোমাকে জানতে হবে। যারা খুব ভালো রকম বাংলা ভাষার দক্ষতা রাখো তারা অবশ্যই অশ্ব শব্দের অর্থ কি জানো। দেখো যে এর আরেকটা ধরনের আছে, হোমোফোনস আছে, সেটা স্পেলিং হচ্ছে এমন। ঠিক আছে, হোমোফোনস মানে একই ধরনের শুনতে যে শব্দগুলো সেটা। আর এইখানে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে এমন। তো দুইটার স্পেলিং ডিফারেন্ট বাট সাউন্ড সেম, এটাকে বলা হয় হোমোফোনস। আচ্ছা, তো এই যে এই অশ্ব বলতে আমরা বুঝি হচ্ছে ঘোড়া, এটা বলতে আমরা বুঝি হচ্ছে ঘোড়া। কিন্তু এই যে এই অশ্ব বলতে আমরা বুঝি পাথর। ঠিক আছে, এই অশ্ব বলতে আমরা বুঝি হচ্ছে পাথর। তাহলে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে না? অবশ্যই ডিফারেন্স আছে। তো এইখানে এই যে অশ্বমণ্ডল, অর্থাৎ এখানে মণ্ডল বলতে স্তরকে বোঝাচ্ছে, কোন স্ফিয়ারকে বোঝাচ্ছে। তাহলে পাথরের স্তর এটার শাব্দিক অর্থ, কিন্তু এর যে ভাবগত অর্থ সেটা শুধুমাত্র পাথরের স্তর না। আমরা যে ভূমিতে হাঁটতেছি এই ভূমির পুরাটাই হচ্ছে, মানে উপরের যে স্তরটা আছে, ভূত্বকটা যেটা আছে, এই ভূত্বক সহ ভূত্বকের নিচে প্রায় কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত যে স্তরটা আছে পুরাটাই হচ্ছে অশ্বমণ্ডলের অংশ। এই পুরাটাই হচ্ছে কি এই পাথরের স্তর বা আমাদের ভূত্বকের মৃত্তিকার স্তর। তাহলে আমরা যে ভূমিতে পদচারণা করছি সেটাই অশ্বমণ্ডল। তাহলে অশ্বমণ্ডলে কি কি আছে? শিলা ও খনিজ, বায়ুর উপাদান, সমুদ্র স্রোত, মহীসোপান। কি আছে? আচ্ছা, খনিজ ও শিলা ও খনিজ। দেখো খনিজ সম্পদগুলো অনেক গভীরে থাকে, কিন্তু অশ্বমণ্ডল এতটা গভীর না। অশ্বমণ্ডল জাস্ট কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর, কিন্তু এই যে শিলা বা খনিজগুলো থাকে অনেক গভীরে, সেটা হচ্ছে অশ্বমণ্ডলের নিচে যে স্তরগুলো আছে সেই সব স্তরগুলোতে থাকে। আচ্ছা, বায়ুর উপাদানগুলো থাকে কিনা? বায়ুর সব উপাদান থাকে না, একটা দুইটা উপাদান থাকে, এবং বায়ুতে যে অনুপাতে থাকে ঠিক সেই অনুপাতে থাকে না, কম বেশি আছে। সমুদ্র স্রোত। আচ্ছা, সমুদ্র স্রোত অশ্বমণ্ডলের কোনো অংশ না, এটা আলাদা একটা অংশ। সমুদ্রর যে সারফেসটা, যেখানে সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটে, সেটা অশ্বমণ্ডল না। অশ্বমণ্ডল হচ্ছে যেখানে অশ্ব আছে, মানে পাথর আছে, বা পাথর এক্স্যাক্টলি শাব্দিক অর্থে পাথর, কিন্তু ভাবগত অর্থে হচ্ছে আমরা যে মৃত্তিকাতে হাঁটাহাঁটি করি, এই মৃত্তিকা যেটা যে কোনো ধরনের মৃত্তিকা হতে পারে, সেটা হচ্ছে বেলে মাটি হতে পারে, দোআঁশ মাটি হতে পারে, পাথর মিশ্রিত হতে পারে, কঙ্কর মিশ্রিত হতে পারে, যে ধরনের হোক কোনো সমস্যা নাই। সেটা সমতল হোক অসমতল হোক কোনো সমস্যা নাই, এই সবই হচ্ছে অশ্বমণ্ডল। সমুদ্র স্রোত নিশ্চয়ই এখানে থাকে না। মহীসোপান, মহী শব্দের অর্থ কি? মহী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। মহী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, এবং সোপান শব্দের অর্থ হচ্ছে কি? সিঁড়ি। আমরা চলতি কথা যেটাকে সিঁড়ি বলি না, সেটাই হচ্ছে মূলত সোপান বা ঢাল। আরো সহজভাবে বললে এটাকে আমরা বলতে পারি হচ্ছে ঢাল। অর্থাৎ ধরো যে এইখানে বিশাল সাগর আছে বা সমুদ্র আছে কিছু একটা, এইখানে এই যে বিশাল এমন সমুদ্র আছে। এখন তারপরে কি হচ্ছে? তারপরে আমরা এখানে দেখতেছি যে পৃথিবী শুরু হচ্ছে এই মানে আমাদের ল্যান্ড শুরু হচ্ছে এই জায়গাটা থেকে, এভাবে এভাবে শুরু হচ্ছে। তাহলে দেখো এই যে ল্যান্ডটা গিয়ে এখানে মিশতেছে না, ধীরে ধীরে নিচু হচ্ছে, তারপর এখানে সাগরের যে অস্তিত্ব সেটা থাকতেছে। এই যে এই জায়গাটা তুমি জাস্ট কল্পনা করো, এই এই জায়গাটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমার ল্যান্ড, হ্যাঁ। এবং এইখানে যেহেতু নিচে মিশে গেছে ল্যান্ড, এখানে নিচে নেমে গেছে, যে কারণে এইদিকে সমুদ্রের পানির অস্তিত্ব আছে। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে সমুদ্র, এই জায়গাটা হচ্ছে সমুদ্র। এবং এই যে গ্রিন যে পার্টটা আছে, গ্রিন পার্টটা হচ্ছে কি? এটা আমাদের ভূত্বক। এখন একটা বিষয় খেয়াল করো যে এই যে এটা তো মহি, তাই না, পৃথিবী, এবং এই যে একটা ঢাল তৈরি হচ্ছে না এখানে, অর্থাৎ যেখানে গিয়ে তোমার সমুদ্রে মিশছে, এটাকে বলে মহীসোপান বা মহীঢাল, যে কোনো একটা বলা যায়। তো এইটা তো আমাদের অশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত, মানে এই জায়গাটা, এই যে ঢালটা, এটা তো আমাদের অশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত। তো যে কারণে আমরা বলতে পারি যে এই যে মহীসোপান যেটা আছে, এই মহীসোপানটা
অশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত একটা জায়গা। তাহলে এটা বুঝতে পারছো আশা করি, বাকিগুলো সঠিক উত্তর না। আচ্ছা, তো মহীসোপান মহীঢাল, এই যে ঢালটা সেটা হচ্ছে তোমার মহীসোপান বা মহীঢাল হিসেবে তুমি অন্তর্ভুক্ত করতে পারো। 8 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি? 69 ভাগ, 71 ভাগ, 73 ভাগ নাকি 74 ভাগ? তোমরা পৃথিবীর মানচিত্রটা একটু খেয়াল করবা। আমি ধরলাম যে পৃথিবীটা ঠিক এমন, অনেকটা ওভাল শেপড বা কিছুটা হলেও সার্কুলার শেপ, এমন একটু ওভাল শেপ মানে একটু ডিম্বাকার সামান্য। আচ্ছা, তো তুমি এই যে পৃথিবীটার ঠিক মাঝ বরাবর রেখা যেটা আছে 0 ডিগ্রি নিরক্ষরেখা আছে, যেটা এই 0 ডিগ্রি নিরক্ষরেখা বরাবর তুমি একটু কল্পনা করবা, যে কোনো মানচিত্রে তো অবশ্যই দেওয়া আছে 0 ডিগ্রি নিরক্ষরেখা। এবং এই মানচিত্রে দেখবা যে নিচের যে পোর্শনটা আছে এই দিকে জলভাগ বেশি, দক্ষিণ দিকে পৃথিবীতে জলভাগ বেশি, জলভাগ বেশি। জলভাগ কত বেশি? নিচের দিকটাতে জলভাগ হচ্ছে তোমার কত পার্সেন্ট? তো প্রায় হচ্ছে 81%। ইয়েস, 81% হচ্ছে জলভাগ। পৃথিবীর মোট এই দক্ষিণ পার্টে যত আয়তন আছে তার 81%ই হচ্ছে সাগর বা মহাসাগর। এবং বাকি যে জায়গাটুকু আছে, বাকি জায়গাটুকু হচ্ছে স্থলভাগ। তাহলে স্থলভাগ কতটুকু এখানে? এখানে স্থলভাগ থাকতেছে হচ্ছে 19%। হ্যাঁ, বাকি 19% হচ্ছে এখানে স্থলভাগ। কিন্তু তুমি দেখবা যে এই পৃথিবী নিরক্ষরেখার উপরের দিকে গেলে কম্পারেটিভলি স্থলভাগ একটু বেশি, নিচের চেয়ে উপরের দিকে পৃথিবীর দেশের সংখ্যা বেশি বা ল্যান্ডের পরিমাণ অনেক বেশি। তো এই পৃথিবীর উপরিভাগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এইখানে জলভাগের পরিমাণ জলভাগের পরিমাণ হচ্ছে 61 ভাগ এবং স্থলভাগের পরিমাণ হচ্ছে 39 ভাগ। স্থলভাগ হচ্ছে স্থলভাগ হচ্ছে 39 ভাগ। তার মানে দেখো যে নিচের দিকটাতে অর্থাৎ দক্ষিণ দিকটাতে মাত্র 19 ভাগ ল্যান্ড, আর উপরের দিকে হচ্ছে 39 ভাগ ল্যান্ড, মানে উপরের দিকে ল্যান্ডের পরিমাণ বেশি। তাহলে এই যে যে জলভাগ আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে 61% এবং এইখানে 81%। এখন যখন আমরা পুরা পৃথিবীর কনটেক্সটে কল্পনা করব, আমাদের তো এভারেজ করতে হবে, তাই না? এখন যদি বলি পুরা পৃথিবীর কতটুকু হচ্ছে জলভাগ, তাহলে আমাদের এভারেজ করতে হবে, কারণ এইদিকে কম এইদিকে বেশি। তাহলে 61 এবং 81 তুমি যদি এভারেজ করো কত হবে দেখো তো, এই চারটার মধ্যে কোনটা হবে? দুইটা যোগ করলে কত হয়? 142। 142কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 71, তাই না? 142ই তো হয়। হ্যাঁ ঠিক আছে, 80 আর 60 হচ্ছে 140, 142, 142কে ভাগ করলে হচ্ছে 71। তাহলে সঠিক উত্তর হচ্ছে পৃথিবীতে শতকরা 71 ভাগই হচ্ছে জলাভূমি বা হচ্ছে পানির অংশ, আর মূলত সাগর বা মহাসাগর দ্বারা কাভার্ড, এবং মাত্র 29% জায়গা হচ্ছে পৃথিবীর ল্যান্ড সারফেস। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এগুলো সাউন্ড একটু জোরে হলে বেশি ভালো হতো। সাউন্ড তো আমাদের এখানে ঠিক আছে। তুমি দেখো তো তোমার ফোনের সাউন্ড যদি কমানো থাকে একটু প্লিজ বাড়ানোর চেষ্টা করে একটু দেখো। আচ্ছা, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিও এবং তোমাদের ওয়ালে ক্লাসটা শেয়ার দিলে তোমাদের বন্ধুরা যথেষ্ট দেখতে পাবে ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলা যে পৃথিবীর শতকরা কত ভাগ পানি এবং কত ভাগ স্থলভাগ, এটা বুঝতে পারলা। তাহলে এটা যদি পানি হয় তাহলে স্থলভাগের পরিমাণ হচ্ছে কতটুকু? 29 ভাগ হচ্ছে ল্যান্ড, 29 ভাগ হচ্ছে ল্যান্ড। আচ্ছা, এবার আমরা আসি পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা হয়। পৃথিবীর অভ্যন্তরীণ মানে বুঝি আমরা, পৃথিবীর অভ্যন্তরীণ বলতে বুঝি পৃথিবীর যে এই শিলা স্তর আছে, এটাও একটু চিত্র এঁকে আমরা বোঝাই। ধরো আমাদের মধ্যে বিভিন্ন রকম কল্পনা আছে। ধরো এটা আমরা কল্পনা করতেছি পৃথিবী, অনেকেরই ধারণা হচ্ছে এমন যে আমরা মনে হয় এই পৃথিবীর মধ্যে কোনো একটা সমতল জায়গাতে এভাবে বসবাস করতেছি। অনেকের মধ্যে এই ধরনের ধারণা আছে, এটা হচ্ছে আমাদের বসবাসের জায়গা এবং এই নিচের পার্টটা হচ্ছে এমন এমন সলিড জায়গা যেটা আমরা মাটির ভূগর্ভ বলে থাকি। এটা হচ্ছে এমন সলিড জায়গা এবং এটা হচ্ছে আকাশ, এই আকাশটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে অনেকেরই ধারণা, কিন্তু এই ধারণাটা একদমই ভুল ধারণা। এটা একদমই একদমই ভুল ধারণা। ঠিক আছে, তাহলে সঠিক ধারণা কোনটা সেটা তোমাদেরকে বলি। দেখো, সঠিক ধারণাটা কেমন হবে? সঠিক ধারণাটা হবে আমরা পৃথিবীর যে আকৃতিটা দেখতে পাই, এই আকৃতির পুরাটাই হচ্ছে একটা সলিড অংশ, বুঝছো? তার মানে এই যে ভিতরে যে পার্টটা আছে না, এই ভিতরের পার্ট আমরা থাকতে পারি না।
মানে এটা সলিড একটা জিনিস। যেমন ধর একটা ফুটবলের কথা বা মানে ক্রিকেট বলের কথা কল্পনা করো, ফুটবলে তো ভিতরে ফাঁকা থাকে। ক্রিকেট বলের কথা কল্পনা করো, ক্রিকেট বলের মধ্যে কি কোনো ফাঁকা থাকে? থাকে না তো। আমরা ক্রিকেট বল যেভাবে ধরি সেটা বাইরের দিকে ধরি, ভিতরের দিকে প্রবেশ করতে পারি না। যা কিছু হবে বাইরের দিকে হবে, ব্যাটসম্যান হিট করবে তো বাইরে হিট করবে, ভিতরে কিছুই না, ভিতরে সলিড। তো পৃথিবীটা ঠিক এমন, আমরা যা কিছুই করি, বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, গাছ লাগাই, চলাফেরা করি, গাড়ি চালাই, রাস্তা তৈরি করি, বিমান চালাই, সব কিছু পৃথিবীর বাইরে। বুঝছো? অর্থাৎ এই যে ভিতরের পার্টটা আছে, ভিতরের পার্টে কিছুই নাই। ধরো একটা গাছ আছে, গাছটা আছে এইখানে, গাছ আছে এইখানে, গাছ আছে এইখানে, ঠিক আছে? এই এমন ধরো তুমি বাড়ি তৈরি করছো, আমি ধরলাম যে তুমি বাড়ি তৈরি করছো, সেটা কোথায়? সেটা হচ্ছে এই যে তোমার একটা বাড়ি আমি ধরলাম এইখানে। আবার তোমার ঠিক উল্টা দিকে, বাংলাদেশের উল্টা দিকে কোন দেশ? চিলি, তাই না? দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলির নিকটে প্রশান্ত মহাসাগরের একটা জায়গা হচ্ছে বাংলাদেশের অপোজিট প্রতিবাদী স্থান। তো এই চিলিতে ধরো একটা বাড়ি আছে, তার মানে সেটা হচ্ছে এইখানে। আচ্ছা, তারপর ধরো একজন হাঁটতেছে, সে হচ্ছে হাঁটতেছে এইখানে, আবার আরেকজন হাঁটতেছে, সে হাঁটতেছে এইখানে। এটাই হচ্ছে পৃথিবীর ধর্ম, মানুষের যে বসবাস সেটা ঠিক এভাবে পৃথিবীর চারিদিকে। এখন তোমরা জিজ্ঞাসা করবা যে তাহলে আমরা কেন পৃথিবী থেকে ছিটকে পড়ে যাচ্ছি না, আমরা কেন পৃথিবীতে আছি? কারণ এই যে চারিদিকে, এটা তো কোনো গ্রিপ নাই, এটা তো রাউন্ড শেপ, তাই না? এটাই হচ্ছে অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল তো বুঝি আমরা, তাই না? সেন্ট্রিফিগাল ফোর্স যেটাকে আমরা বলি। অভিকর্ষজ বলের ফলে পৃথিবী কি করছে? সরি, সেন্ট্রিফিগাল হচ্ছে কেন্দ্রাতিক বল, গ্র্যাভিটেশনাল ফোর্স এটা হচ্ছে অভিকর্ষজ বল। তো এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে কি হচ্ছে, যে পৃথিবীর দিকে আমাদের প্রত্যেকটা অবজেক্টকে পৃথিবী আকর্ষণ করছে। সেটা মানুষ হোক, সেটা ঘরবাড়ি হোক, সেটা গাছপালা হোক, আমাদেরকে কি করছে? পৃথিবীর দিকেই আটকে রাখছে। এবং আমরা পৃথিবীতে আটকায় থাকলাম, বাট আমরা হেলে দুলে কেন পড়তেছি না? এটা হচ্ছে বায়ুচাপ। অর্থাৎ তুমি যে দাঁড়িয়ে আছো, তোমার ডানে বাঁয়ে সামনে পিছনে উপরে নিচে প্রত্যেকটা দিক থেকে বায়ু বা বাতাস সমান হারে প্রেসার দেয়, যে কারণে একজন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে এবং কোনো এই ভেসে টেসে দিক সেদিক চলে যায় না, কারণ বাতাস তোমাকে স্টেবল রাখে। কিন্তু যখন একজন মহাকাশচারী মহাকাশে যান, সে দেখবা ভেসে বেড়াচ্ছেন বাতাসে, মানে সে কোনো কিছুতে ব্যালেন্স নাই, খাবার খাইতে গেলে খাবার উড়ে চলে যাচ্ছে। এর কারণ সেখানে বাতাসের প্রেশারটা নাই, এয়ার প্রেশারটা নাই। বুঝছো? এয়ার প্রেশার থাকলে সবকিছু আমাদের মতো এমন স্টেবল থাকতো। তাহলে এটা বুঝতে পারলা। এবং পৃথিবীর যে ভিতরে পার্টটা, তাহলে এটা কেমন? এটা হচ্ছে পুরোটাই সলিড। সেই সলিডটা আবার কেমন? এই সলিডের এই যে এই পার্টটা, এই পার্টটা আমি ধরলাম অশ্বমণ্ডল, এই পার্টটা হচ্ছে অশ্বমণ্ডল, এই যে এইটা, এটা হচ্ছে অশ্বমণ্ডল। হ্যাঁ, আমি এখানে নামও লিখে দিব। এই পার্টটা হচ্ছে অশ্বমণ্ডল, আমি দিচ্ছি জাস্ট, বা অশ্ব লিখে দিচ্ছি এভাবে, বা মণ্ডলও লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এটা গ্রিন পার্টটা হচ্ছে অশ্বমণ্ডল। আচ্ছা, তারপর আমি আরেকটু ভিতরে যাই, আরেকটু ভিতরে লেয়ারে গিয়ে আমরা হচ্ছে দিই গুরুমণ্ডল। এই যে এই পার্টটা আছে না, এই যে তার পরে যেটা আমরা টানতেছি, এই পার্টটা বা হচ্ছে একটু যেটা পিঙ্ক কালার যেটা আমি করেছি একটু পিঙ্কিশ, এটা হচ্ছে গুরুমণ্ডল। এটার নাম কি? এটার নাম হচ্ছে গুরুমণ্ডল। আচ্ছা, আর ভিতরে যেটা থেকে যাচ্ছে একদমই ডিপ পিঙ্ক কালার দিয়ে আমি যেটা এখন লিখবো, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। অর্থাৎ পৃথিবীর ভিতরের পার্টটা ঠিক এমন, একদম সলিড একটা পার্ট। বুঝছো? আর আমরা যা আছি বাইরে আছি। এখন আমরা বইতে দেখবে এক ধরনের একটা চিত্র দেখি, একটু পাই শেপের, যেটা দিয়ে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ ভূমিরূপ কল্পনা করি। সেই চিত্রটা দেখবা দেখতে ঠিক এমন হয়, সেই চিত্রটা দেখবা দেখতে ঠিক এমন হয়। এই এমন একটা পাই আমরা সেখানে কেটে নিই, নিয়ে এই যে এইখানে এভাবে অশ্বমণ্ডল দেখায়, এইখানে গুরুমণ্ডল দেখায়, এইখানে কেন্দ্রমণ্ডল দেখায়। দেখো তো সেই পাইটা ঠিক এমন কিনা? ইয়েলো কালারটা মনে হয় না দেখা যাচ্ছে এখানে, বা কোন কালার দিলেই বা দেখা যাবে? আহ, এই কালারটা দেওয়ার চেষ্টা করি আমি, এটা খুবই ডিপ একটা কালার। দেখো, এই এমন একটা পাই আমরা সেখানে কেটে নিয়ে আমরা কি করি? দেখাই যে এই দেখো এটা হচ্ছে অশ্বমণ্ডল, এই যে এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে বুঝতে পারলাম ভিতরের পার্টটা পৃথিবীর পুরোটাই সলিড, আমরা যা আছি সবাই বাইরে আছি। এবং আমরা যে আকাশ দেখি, তাহলে আকাশটা কোথায়? আকাশ বলতে মানে আমরা যেটা চোখে দেখি, এটা একটা জাস্ট গ্যাসীয় আবরণ, অর্থাৎ এটা সবই গ্যাস দ্বারা তৈরি। যে কারণে মানে আমরা ইয়া দেখি, ব্লু কালারের আকাশ দেখি, কারণ এই গ্যাসগুলোর একটা রিফ্লেকশন হয় আলোর মাধ্যমে, যেটা আমাদের কাছে ব্লু কালার হিসেবে ধরা দেয়। এটা একদমই মহাশূন্য। বুঝছো? আকাশ হিসেবে যেটা আমরা দেখি, এটা হচ্ছে একদমই মহাশূন্য। তাহলে বুঝতে পারলাম পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা করা হয়, তাহলে এই অভ্যন্তরে কি নিয়ে আলোচনা করা হয়? ভূমিরূপ বিদ্যা হতে পারে, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, নাকি মৃত্তিকা ভূগোল, কোনটা নিয়ে আলোচনা করা হয়? দেখো, ভূমিরূপ বিদ্যা বলতে আমরা কি বুঝি? ধরো যে এই যে আমি পৃথিবীর ইয়াটা সারফেসটা আঁকলাম, এর মধ্যে আমি ধরলাম এই কালারটা নিই,
এই জায়গাটাতে এই জায়গাটাতে এমন বিশাল একটা পর্বত আছে এই জায়গাটাতে। আচ্ছা, আবার এই জায়গাটাতে এসে একটা বিশাল মালভূমি আছে এমন উঁচু, একটা মালভূমি আছে অনেক বড় এরিয়া নিয়ে। আচ্ছা, তারপর এই জায়গাতে এসে সমুদ্র, তার মানে এটা এমন গভীর, ভিতরের দিকে এমন গভীর, এবং এই পাটটাতে কি হয়েছে, এই যে এমন বিশাল সমুদ্র আছে। হ্যাঁ, আচ্ছা, এমন বিভিন্ন রকম আছে, মানে পৃথিবীর এই সারফেসটা যে একদম সমান তা কিন্তু না, মানে উঁচু নিচু, বাট দূর থেকে দেখলে খুব বেশি বোঝা যায় না। আচ্ছা, তো এখন এই যে তোমার এখানে পর্বত, এখানে মালভূমি, এখানে সমুদ্র, এখানে এটা সেখানে ওটা, এইগুলা সব হচ্ছে ভূমিরূপ। তার মানে এটা কি অভ্যন্তরে নাকি বাইরের দিকে বলো তো? এগুলো হচ্ছে বাইরের দিকে, তার মানে ভূমিরূপ বিদ্যা নিয়ে আলোচনা করে না, অভ্যন্তরীণে ভূমিরূপ আলোচিত হয় না। জলবায়ুবিদ্যা ভিতরের দিকে, বা জলবায়ু কিসের, জলবায়ু থাকবে বাইরের দিকে, তাহলে এটা বাদ। সমুদ্রবিদ্যা, সমুদ্রবিদ্যাও বাইরের পার্ট, এটাও বাদ। মৃত্তিকা ভূগোল, হ্যাঁ, ভিতরের দিকে যা আছে সবই মৃত্তিকার অংশ, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সবই মৃত্তিকার অংশ। তাহলে সঠিক উত্তর হচ্ছে মৃত্তিকা ভূগোল পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আলোচনা করে। কি বুঝতে পারছো তোমরা? ক্লাস বুঝতে পারছো? না বুঝতে পারলে একটু প্লাস প্লিজ একটু জানিও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফাইজা চৌধুরী বলছো, জি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেন দেখি, যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, অশ্বমণ্ডল নাকি জীবমণ্ডল? সহজ, এটা একদমই সহজ কোশ্চেন, এবং এমন সহজ কোশ্চেন তোমাদের এইচএসসি পরীক্ষাতেও আসবে। দেখবা যে তোমাদের 25টা যে এমসিকিউ থাকে জিওগ্রাফিতে, তার মধ্যে অ্যাটলিস্ট 8 থেকে 10টা কোশ্চেন থাকবে যেগুলো খুবই সহজ, সবাই এটা উত্তর করতে পারবে, এমন সহজ দিবে। তো যে কারণে আমিও কিছু সহজ কোশ্চেন এখানে রেখেছি, দেখবো সহজ সবাই উত্তর করতে পারতেছে। তো এটার উত্তর হলে কি হবে, এটার উত্তর আমরা দেখেই বুঝতে পারতেছি যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল নিয়ে আরো অনেক তথ্য আছে, সব তথ্য এখানে দিচ্ছি না, কারণ আমরা যে 4th চ্যাপ্টার এখন সলভ করব সেই 4th চ্যাপ্টারেই বায়ুমণ্ডল নিয়ে হিউজ আলোচনা হবে, যে কারণে এখানে আর বায়ুমণ্ডল নিয়ে খুব বেশি তথ্য দিচ্ছি না। জাস্ট মনে রাখো যে বায়ুমণ্ডলের সংজ্ঞাটা কি, যদি সৃজনশীলের ক নম্বরে আসে বা খ নম্বরে তোমাকে এক্সপ্লেন করতে বলে যে বায়ুমণ্ডল কাকে বলে ব্যাখ্যা করো, তখন তুমি এটা লিখবা প্রথমেই যে যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। তারপর তুমি একটা স্পেস দিয়ে, যদি খ নম্বর হয়, একটা প্যারা তৈরি করবা। সেই প্যারাতে তুমি লিখবা যে বায়ুমণ্ডলের উপাদানগুলো কি কি এবং পৃথিবী কিভাবে সে আকর্ষণ করে আছে, এবং পৃথিবীর জলবায়ু কিভাবে বায়ুমণ্ডল দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা জাস্ট লিখে দিলে হয়ে যাবে। বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? নদ নদী, জলবায়ু, ভূমিকম্প নাকি ভূ আলোড়ন? বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, নদ নদী তো বায়ুমণ্ডলে থাকে না, তাহলে এটা বাদ দিচ্ছি। ভূমিকম্প বায়ুমণ্ডলে হয় না, বাদ দিচ্ছি। ভূ আলোড়ন ভূমিকম্প সেম, এটা বায়ুমণ্ডলে হয় না, বাদ দিচ্ছি। কিন্তু এই যে জলবায়ু, জলবায়ু তো একটা দেশের বায়ুমণ্ডল দ্বারাই নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ধরো যে বাংলাদেশের কথা আমি যদি কল্পনা করি, ধরো যে বাংলাদেশের অবস্থান হচ্ছে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে বাংলাদেশের অবস্থান। এখন বাংলাদেশের ঠিক উত্তর দিকে এখানে কি আছে, এইখানে এমনভাবে দাঁড়িয়ে আছে বিশাল হিমালয় পর্বত। হ্যাঁ, আচ্ছা, আবার এইদিকে কি আছে, এইদিকে আছে সাগর মহাসাগর সবকিছু। এবং বাংলাদেশের এই যে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা প্রবাহিত হয়, তার মানে এটা সামুদ্রিক বাতাস। যেহেতু সামুদ্রিক বাতাস, সামুদ্রিক বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে, যে কারণে বাংলাদেশে যেটা হয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আচ্ছা, আবার শীতকালে বাংলাদেশে বাতাস আসে উত্তর দিক থেকে। উত্তরে বাতাসটা খুবই ঠান্ডা হয়, কারণ সেটা সেই হচ্ছে রাশিয়া, সাইবেরিয়া অঞ্চল থেকে আসে। তো এই শীতল বাতাসটা কি হচ্ছে, এইখানে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে হিমালয় পর্বতে। বাংলাদেশে এত শীতল বাতাস আসতে পারে না, যে কারণে আমাদের দেশে ওই বরফ পড়ার মতো শীত অনুভূত হয় না। তাহলে দেখো, এই বাতাসই আমাদের দেশের জলবায়ুকে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, বাতাস যদি আসতে পারতো তাহলে বরফ পড়তো, আসতে পারতেছে না, বরফ পড়ে না। যে টেম্পারেচার মোটামুটি 10 থেকে 20-এর মধ্যেই থাকে শীতকালে, এর চেয়ে খুব বেশি নিচে নামে না, কারণ বাংলাদেশে খুবই রেয়ার যে 10-এর নিচে টেম্পারেচার চলে আসছে, এটা খুবই রেয়ার ঘটনা হয়। আচ্ছা, আবার এই যে দেখো, সামুদ্রিক বাতাসের কারণেই বৃষ্টিপাত হচ্ছে। সামুদ্রিক বাতাস না আসলে আমাদের জলবায়ু হতো শুষ্ক জলবায়ু, বৃষ্টিপাত হতো না। তার মানে একটা দেশের যে জলবায়ু সেটা নিয়ন্ত্রিত হয় বায়ুমণ্ডলের মাধ্যমে। 12 নম্বর কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির মৃত্তিকা কিরূপ? এঁটেল, পলি, বালি নাকি দোআঁশ? দেখো, গাঙ্গেয় সমভূমি, গাঙ্গেয় সমভূমি বলতে আমরা কি বুঝি? গঙ্গা নদীর নাম তোমরা শুনেছো নিশ্চয়ই, যেটা বাংলাদেশে এসে পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গা বাংলাদেশে এসে পদ্মা নাম ধারণ করেছে। এই এই পদ্মা নদী বা গঙ্গা নদী, এটার উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, যে কারণে নদীর নামই হয়েছে গঙ্গা, বাংলাদেশে এসে নাম হয়েছে পদ্মা। আচ্ছা,
তো বাংলাদেশে এই পদ্মা নদী বা ভারতের এই গঙ্গা নদী কি করেছে, এটা তো সারা বিশ্বের অন্যতম একটা বড় নদীর মধ্যে একটা, এবং এই নদী প্রচুর পরিমাণে পলি মাটি সঞ্চয় করেছে তার দুই তীর থেকে নদী ভাঙনের মাধ্যমে নিয়ে। এই যে বর্তমানে আমাদের যে বেঙ্গল বেসিন বা হচ্ছে আমাদের যে ডেল্টা বা বদ্বীপ, যেটা এই বদ্বীপ গঠনে সে বিশাল ভূমিকা রেখেছে। তার মানে এই যে এই গঙ্গেয় সমভূমি, সেটা হচ্ছে আমাদের দেশের, এটা আমাদের দেশটাকে কিন্তু একসময় বলা হতো লোয়ার গঙ্গা, মানে বর্তমান বাংলাদেশকে বলা হতো লোয়ার গঙ্গা, অর্থাৎ গঙ্গা নদীর যে সমুদ্রে পতনের যে পার্টের দিকটা সেটা হচ্ছে আমাদের দেশ। এটা তো হয়েছে পদ্মা নদী গিয়েই তো বঙ্গোপসাগরে মিশেছে। এই লোয়ার গঙ্গাটা মূলত গঠিত হয়েছে গঙ্গা নদীর বা হচ্ছে এই যে মেঘনা নদীর বা যমুনা নদীর এদের পলিমাটি দ্বারা। এবং এই কারণে আমাদের দেশে দেখবা যে মাটি খুবই উর্বর, যেহেতু এটা নদীর পলিমাটি দ্বারাই এই বেঙ্গল বেসিন গঠিত বা বদ্বীপ বা ডেল্টাটা গঠিত। তাহলে আমরা বলতে পারি যে গাঙ্গেয় সমভূমি যেটা, এটা নদীর পলিমাটি দ্বারা গঠিত, যে কারণে এটার মাটির প্রকৃতি হচ্ছে দোআঁশ মাটি। বাংলাদেশের অধিকাংশ বা বদ্বীপ অঞ্চল যেটা আছে, এই বদ্বীপ অঞ্চলের প্রায় পুরাটাই দোআঁশ মাটির অঞ্চল। বদ্বীপ অঞ্চল কতটুকু আমরা একটু বাংলাদেশের ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করি যে বাংলাদেশের বদ্বীপ অঞ্চলটা ঠিক কতটুকু। এখানে আমি ছোট করে একটা ম্যাপ আঁকবো জাস্ট বোঝানোর জন্য, খুবই ছোট ম্যাপ। যদি কেউ না দেখতে পারো একটু কষ্ট করে তাও দেখবা, কারণ এখানে বড় ম্যাপ আঁকার কোনো জায়গা নাই, ম্যাপও খুব বেশি সুন্দর হয় নাই। আমি হচ্ছে এখানেই বোঝানোর চেষ্টা করি। দেখো, এই যে এই পার্টটুকু আছে, এই পার্টটুকু তোমাকে বাদ দিতে হবে, কারণ এই পার্টটা হচ্ছে আমাদের টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে চলে যায়। আবার এই যে গ্রেটার চিটাগং যেটা আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চিটাগং, কক্সবাজার, এই পার্টটা তোমাকে বাদ দিতে হবে। আবার এই যে এইখানে এই এই জায়গাটাতে এই যে রাজশাহী, তারপর তোমার হচ্ছে যে ময়মনসিংহ, টাঙ্গাইলের কিছু পাহাড়ি অঞ্চল, তারপর কুমিল্লার এই যে ময়নামতির যে পার্টটা আছে, এই যে ইয়াটা তোমার হচ্ছে লালমাই পাহাড়ের যে পার্টটা, এগুলো বাদ দিতে হবে। বাকি যে পার্টটা থাকতেছে এইটা হচ্ছে মূলত তোমার পলি মাটি দ্বারা গঠিত অঞ্চল। এবং বাংলাদেশের বড় বড় নদীগুলোর যে গতিপথ সেটা দেখবা এই পার্টের মধ্যেই আছে, এই পার্টের মধ্যেই আছে। এটাই হচ্ছে মূলত বেঙ্গল ডেল্টা। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে বেঙ্গল ডেল্টা এবং এটার অধিকাংশই দোআঁশ মাটি দ্বারাই গঠিত। প্রাকৃতিক ভূগোলের শাখা কয়টি? 3টি, 4টি, 5টি নাকি 6টি? আসলে প্রাকৃতিক ভূগোলের শাখা হচ্ছে 7টি। এক্স্যাক্টলি প্রাকৃতিক ভূগোলের শাখা হচ্ছে 7টি। এখানে অপশনে 7টি দেওয়া নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা প্রথম দিকেই দেখে ফেলেছি যে 7টি শাখা কি। এই যে যে 7টি শাখা লেখা আছে না, এই 7টাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের শাখা। তাহলে সঠিক উত্তর হবে 7টি। এবং এই জায়গাটা থেকে একটা সিকিউ কোশ্চেন অবশ্যই আসতে পারে, যে তোমার হচ্ছে দিল যে শ্রেণী শিক্ষক ক্লাসে ভূগোলের এমন একটি শাখা নিয়ে আলোচনা করলেন যেটা প্রকৃতি নিয়ে আলোচনা করে এবং প্রকৃতির বিভিন্ন নিয়ামক বা প্রাকৃতিক নিয়ামক নিয়েই আলোকপাত করে, এমন একটা উদ্দীপক তোমাকে দিল। নিয়ে গ নম্বরে বলবে শ্রেণী শিক্ষক ক্লাসে ভূগোলের যে শাখা নিয়ে আলোচনা করেছিলেন তার তার যে বিষয়বস্তু বা তার যে হচ্ছে ইয়াটা ক্ষেত্রগুলো আলোচনা করো। তখন তুমি কি আলোচনা করবা? এই যে ক্ষেত্রগুলো আছে, 7টা ক্ষেত্র, এই বা পরিসর যেগুলো আছে, এই পরিসরগুলো নিয়ে তুমি এক্সপ্লেনেশন দিবা। এই 7টারই প্রত্যেকটা সম্পর্কে তুমি 4টা করে সেন্টেন্স লেখো, 28টা সেন্টেন্স, মানে 2 পেজ লেখা হয়ে গেছে। ঠিক আছে, এমন 1.5 পেজ 2 পেজের মধ্যে তুমি তখন গ নম্বর বা ঘ নম্বর আনসার করতে পারবা। এটা হচ্ছে তোমার এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে, এই একটা জায়গা থেকেই আসতে পারে, অন্য কোথাও থেকে সিকিউ আসবে না। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। 14 নম্বর কোশ্চেন, জলবায়ুবিদ্যার আলোচ্য বিষয়। জলবায়ুবিদ্যা মানে যেই বিদ্যাটা ভূগোলের যেই শাখাটা জলবায়ু নিয়ে কাজ করে। বায়ুর উপাদান, অবশ্যই বায়ুর উপাদান দিয়েই জলবায়ু বা আবহাওয়া গঠিত হয়, সেই আবহাওয়া দিয়ে জলবায়ু গঠিত হয়, তার মানে এটা থাকবে। হিমবাহের কার্য, বৃষ্টিপাত। দেখো, হিমবাহের কার্য এটা জলবায়ুর মধ্যে আসে না। হিমবাহের কার্যটা কি? হিমবাহ হচ্ছে এই যে আমরা দেখি বিশাল পাহাড়ের শীর্ষে বা চূড়াতে বরফ জমে আছে, এইগুলা হচ্ছে মূলত হিমবাহ। এই হিমবাহ কি হয়, ধীরে ধীরে গলে, তারপর এই পাহাড়ের দেহ বেয়ে বেয়ে এসে ঝর্ণার মতো করে প্রবাহিত হয়। অনেকগুলো ঝর্ণা একসাথে এসে পাহাড়ি নদী উৎপত্তি হয়। এই পাহাড়ি নদীগুলা সমতলে এসে বড় বড় নদী তৈরি করে। তো এটা কোনোভাবেই জলবায়ুবিদ্যার সাথে আলোচিত বিষয় না। নদীর আলোচনা যেখানে হয় সেইখানে আলোচনা হবে এটা। ঠিক আছে, ভূমিরূপ বিদ্যাতে আলোচনা হবে এটা, কিন্তু এটা জলবায়ু বিদ্যাতে আলোচিত হবে না। তাহলে বৃষ্টিপাত জলবায়ুর অংশ 1 এবং 3 এখানে সঠিক উত্তর হচ্ছে। 1 এবং 3 এখানে সঠিক উত্তর হচ্ছে। তাহলে বুঝতে পারলা যে কি কারণে 1 এবং 3 সঠিক উত্তর হচ্ছে। অশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা যে পৃথিবীতে হাঁটাচলা করতেছি তার অন্তর্ভুক্ত কোনটা? ভূমিকম্প, নদ নদী নাকি ভূ আলোড়ন?
কোনটা কোনটা অন্তর্ভুক্ত? আচ্ছা, ভূমিকম্প অশ্বমণ্ডলেই হয়, মানে আমরা যে পৃথিবীতে হাঁটাহাঁটি করতেছি সেখানেই হয়। নদ নদী অশ্বমণ্ডলের ভিতরেই থাকে। আবার ভূ আলোড়ন তো ভূমিকম্প সেইম। তার মানে আমরা বলতে পারি যে 1, 2 ও 3 তিনটাই আমাদের কিসের অন্তর্ভুক্ত? অশ্বমণ্ডলের অন্তর্ভুক্ত। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ভূমিরূপ বিদ্যার অন্তর্ভুক্ত। আচ্ছা, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ভূমিরূপ বিদ্যার অন্তর্ভুক্ত, মানে পৃথিবীর যে উৎপত্তি হয়েছে সে সম্পর্কিত। ভূত্বকের পরিবর্তন, গঠন ও উপাদান, খনিজ শিলা। দেখো পৃথিবী যখন উৎপত্তি হয়েছে সেটা কিভাবে হয়েছে? এই যে তোমার ইয়ার মাধ্যমে, ভূত্বকের পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ পৃথিবীর এখন যে স্টেজ আমরা দেখি এটা তো ছিল না। ধরো যে আজ থেকে 1000 কোটি বছর আগে বা 2000 কোটি বছর আগে তখন পৃথিবীর শেপ ডিফারেন্ট ছিল। ধীরে ধীরে বর্তমান শেপে এসেছে, হাজার হাজার কোটি কোটি বছর ধরে ধরে এই শেপে এসেছে। তার মানে ভূত্বকের পরিবর্তন হয়েছে, গঠন উপাদানের অনুপাত পরিবর্তন হয়েছে, খনিজ শিলার যে বিস্তার সেটার পরিবর্তন হয়েছে, এবং এই তিনটার ফলে কি হয়েছে? আমাদের পৃথিবীর যে উৎপত্তি সেটা ঘটেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। 17 নম্বর কোশ্চেন। আচ্ছা, যারা ক্লাসে যুক্ত আছো, হ্যাঁ সবাই মোটামুটি উত্তর করছো। মাহিদ, ফাইজা চৌধুরী, পুষ্পা খাতুন, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে ভূগোলের কোন অংশে ভূত্বকের ইতিহাস ও গঠন অনুসন্ধান করা হয়? ভূত্বকের কোন অংশে ভূত্বকের ইতিহাস ও গঠন অনুসন্ধান করা হয়? তাহলে দেখো ভূত্বকের ইতিহাস, অর্থাৎ ভূত্বক কিভাবে গঠিত হয়েছে তার গঠন অনুসন্ধান করা হয় কোথায়? জীব ভূগোলে, জীব ভূগোল প্রাণী নিয়ে কাজ করে, এটা না। পরিবেশবিদ্যা, ভূমিরূপ তত্ত্বে, নাকি জলবায়ু? জলবায়ু তো কোনোভাবেই না, এটা তো বুঝতে পারতেছো। পরিবেশবিদ্যা নাকি ভূমিরূপ তত্ত্বে? পৃথিবীর গঠন মানেই হচ্ছে ভূমিরূপ, তার মানে সঠিক উত্তর হচ্ছে ভূমিরূপ তত্ত্বে। অপশন গ এখানে কারেক্ট আনসার। 18 নম্বর কোশ্চেন। ভূত্বকে কোনটি অধ্যয়ন করা হয়? ভূত্বকে, সরি ভূতত্ত্বে, আমি ভুল পড়েছি, খুবই দুঃখিত। ভূতত্ত্বে কোনটি অধ্যয়ন করা হয়? ভূতত্ত্ব মানে কি? যারা পৃথিবীর ভূমিরূপ নিয়ে কাজ করে বা পৃথিবীর যে ভূমিরূপের গঠন সেটা নিয়ে গবেষণা করে, সেটাই হচ্ছে ভূতত্ত্ব বা জিওলজি যেটাকে বলে ইংলিশে। সেটা কি নিয়ে অধ্যয়ন করে? ভূপৃষ্ঠ, সমুদ্র তলদেশ, তাপমাত্রা, নাকি বার্ষিক গতি? তাদের গবেষণার মূল কেন্দ্রই হচ্ছে ভূপৃষ্ঠ। অর্থাৎ আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি সেটা আমাদের যে সমতল ভূমি হতে পারে, সেটা পাহাড় পর্বত হতে পারে, মালভূমি হতে পারে, যা কিছু দেখতে পাচ্ছি আমরা সেটা নিয়েই ভূতত্ত্বের কাজ। ভূতত্ত্বের কাজ সমুদ্র তলদেশে হতে পারে, বাট সেটা খুবই রেয়ার কেসে, কারণ তার জন্য ওশেনোগ্রাফি আছে, মানে হচ্ছে সমুদ্রবিদ্যা নামেই আলাদা একটা সেক্টর আছে। বাট ভূতত্ত্বে মূলত পৃথিবীর ভূপৃষ্ঠ নিয়ে আলোচনা করা হয়। 19 নম্বর কোশ্চেন। কোন ভূগোলবিদ মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক ভূগোলের ভূমিকার ওপর অধিক গুরুত্ব দেন? ইমানুয়েল কান্ট, কার্ল কার্ল রিচার, র্যাডজেল এবং স্যাম্পেল, নাকি রিচার্ড হাডসন? কোন ভূগোলবিদ মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক ভূগোলের ভূমিকার উপর অধিক গুরুত্ব দেন? আচ্ছা, এগুলা একদমই অবজেক্টিভ কোশ্চেন, বুঝছো? ইমানুয়েল কান্ট তো ভূগোলবিদ না, এটা তোমরা অবশ্যই জানো, এখানে আমরা বাদ দিচ্ছি। কার্ল রিটার, র্যাডজেল এবং স্যাম্পেল, নাকি রিচার্ড হাডসন? সঠিক উত্তর হচ্ছে রিচার্ড হাডসন। অপশন ডি কারেক্ট আনসার। এটা এইগুলা খুবই অবজেক্টিভ কোশ্চেন, তোমাদেরকে মনে রাখতে হবে তথ্যগুলা। সমুদ্রবিদ্যার উপাদান 9 কোনটি? অর্থাৎ কোনটা সমুদ্রবিদ্যার সাথে যায় না? মহাসাগর, মহীসোপান, ভূমিকম্প, নাকি সমুদ্র স্রোত? দেখো 9 বলছে, তার মানে 3টা এখানে কারেক্ট আছে, একটা রং আছে, সেটা খুঁজতে হবে। মহাসাগর অবশ্যই সমুদ্রবিদ্যার আলোচিত বিষয়, সমুদ্র স্রোত অবশ্যই সমুদ্র বিদ্যার সাথে যাবে। মহীসোপান এবং ভূমিকম্প কোনটি আলোচ্য বিষয় নয়? আচ্ছা, মহীসোপান যেটা আছে সেটা গিয়ে সমুদ্রই মিশে, এটা আলোচ্য বিষয়। কিন্তু ভূমিকম্প, ভূমিকম্প ভূমিরূপ বিদ্যার আলোচ্য বিষয়, এটা সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয় নয়। তাহলে এই 20টা দেখলাম আমরা ফার্স্ট চ্যাপ্টারে আমরা 20টা এমসিকিউ দেখবো, যেহেতু চ্যাপ্টারটা খুবই ছোট। আর 30টা এমসিকিউ দেখবো ফোর্থ চ্যাপ্টারের, এভাবে 50টা এমসিকিউ সলভের ক্লাস হবে আজকে। ফোর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। বায়ুমণ্ডল, এই মণ্ডল শব্দের অর্থ হচ্ছে স্ফেয়ার বা স্তর, অর্থাৎ পৃথিবীতে যে বায়ুর স্তর আছে সেটা, এবং সেই বায়ু কিভাবে দূষিত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা, চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল বায়ু দূষণ। এই চ্যাপ্টারটা খুব বেশি বড় না, কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ সিকিউ দুই ধরনের কোশ্চেন তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে, যার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন দেখি, বায়ুমণ্ডলের আনুমানিক বয়স কত? তোমরা জিওগ্রাফি বইয়ের এই চ্যাপ্টারটা খুললেই প্রথম দিকেই, যে কোনো বইয়ে তুমি যেই ধরনের বই পড়ো না কেন, প্রথমের দিকেই দেখবা যেটা দেওয়া আছে যে পৃথিবীতে যে বায়ুমণ্ডল আমরা অনুভব করি, এই বায়ুমণ্ডলের বয়স প্রায় 35 কোটি বছর। কোনো এক্সপ্লেনেশনের সুযোগ নাই, প্রায় 35 কোটি বছর মতো এটার বয়স।
কোনো কোনো বিজ্ঞানী মনে করেন যে 35 কোটি বছর আগেও বায়ুমণ্ডলের অস্তিত্ব ছিল, অনেকে মনে করেন, বাট এটা এই পর্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রুভড যে 35 কোটি বছর হচ্ছে বর্তমান যে বায়ুমণ্ডলটাতে আমরা চলাফেরা করতেছি তার বয়স। বায়ুমণ্ডলের কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত উল্কা দেখা যায়? আচ্ছা, কত দূর পর্যন্ত উল্কা দেখা যাবে? যতদূর পর্যন্ত বায়ু আছে ততদূর পর্যন্তই উল্কা দেখা যাবে, ঠিক আছে? এবং বায়ুর মধ্যে উল্কা চলে আসলে উল্কা পুড়ে যায়। উল্কাটা কি? এটা তো জ্বলন্ত একটা কঠিন ধাতব ধাতব না, এটা জ্বলন্ত একটা পিণ্ড বলা যায়। এটা সাধারণত তোমার হচ্ছে পাথুরে, মানে পাথরের মতো এমন স্ট্রাকচার, এবং এটা জ্বলন্ত, মানে এটা পুড়ে যায়। সেটা কিভাবে? দেখো, পুড়তে, কোনো কিছু পুড়তে কোন রাসায়নিক উপাদান লাগে? নিশ্চয়ই অক্সিজেন লাগে। অক্সিজেন ছাড়া কোনো কিছু পুড়ে না। তো এই যে পৃথিবীর বায়ু স্তরের বাইরে যখন সে থাকে তখন সেটা পুড়ে না, কারণ সেখানে তো অক্সিজেন নাই, বাতাসই নাই, অক্সিজেন কিভাবে থাকবে? আচ্ছা, সে যখন পৃথিবীর এই বায়ু স্তরের মধ্যে চলে আসে তখন এটা তো খুবই উত্তপ্ত, মানে টেম্পারেচার অনেক বেশি। যখন পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতরে চলে আসে, এখানে অক্সিজেনের সংস্পর্শে আসে এবং এটা আগুন ধরে যায়, এবং পৃথিবীর যে সারফেস, মানে আমাদের যে ল্যান্ড, এই ল্যান্ডে আসার আগে এটা পুড়ে অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এবং খুবই রেয়ার ঘটনা যে কোথাও কোনো উল্কাপাত ঘটে বা পৃথিবীতে এসে কোনো উল্কা পড়ে, এটা খুবই কম হয়। এটা হয়তো অনেক বছর পরে একবার ঘটে, বাট নর্মালি এমন কোনো উল্কাপাত দেখা যায় না খুব বেশি। তো বায়ুমণ্ডলে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত উল্কা দেখা যায়? তার মানে যত কিলোমিটার পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে তত কিলোমিটার পর্যন্ত দেখা যায়, তার ভিতরে চলে আসলে উল্কা পুড়ে যায়। এখানে অপশন আছে 998 কিলোমিটার, 1020 কিলোমিটার, 978 কিলোমিটার, নাকি 1630 কিলোমিটার। এগুলো তো খুবই তথ্যমূলক কোশ্চেন, তোমাকে মনে রাখতে হবে যে 978 কিলোমিটার পর্যন্ত বাতাস আছে ঊর্ধ্ব আকাশে। কি কোনো কোনো বিজ্ঞানী মনে করেন আর উপরেও আছে, কিন্তু যেটা আমাদের সাইন্টিফিক্যালি এই পর্যন্ত প্রুভড সেটাই আমরা মনে রাখবো যে 978 কিলোমিটার পর্যন্ত যেহেতু বাতাস আছে, তার মানে উল্কা দেখা যায় 978 কিলোমিটার পর্যন্ত। বায়ুমণ্ডল গঠনকারী উপাদানের মধ্যে সর্বোচ্চ কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাকি আর্গন? দেখো, এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা যদি কল্পনা করি যে কল্পনা করি বলতে আমরা আলাদাভাবে একটু লিখি। নাইট্রোজেন, এই নাইট্রোজেনের পরিমাণটা কত আমাদের বায়ুমণ্ডলে? নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.08%। এই ধরনের একটা অনুপাত হচ্ছে নাইট্রোজেনের। তাহলে বুঝতে পারছো যে একে বিট করার মতো আর কেউ নাই, কারণ সে 50% ক্রস করে গেছে। তারপর আমরা যদি লিখি যে অক্সিজেন কত পার্সেন্ট আছে, অক্সিজেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ এলিমেন্ট, আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে 20.94%। তুমি এখন এই দুইটা জাস্ট যোগ করো, দেখো যে 99% হয়ে গেছে দুইটা মিলায়ে। কারণ 78 আর 20 হচ্ছে 98, 98। আর এই যে 0.94 এবং 08, এই দুইটা মিলে দেখো আরো 1% অ্যাড করতেছে। তার মানে 99% হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন, জাস্ট দুইটা উপাদান। বাকি যে উপাদানগুলো আছে তার মধ্যে, মানে থার্ড স্টেজে আছে হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে র্যাঙ্কিংয়ে থার্ড, বাট তার অনুপাতটা খুবই কম, 0.93%। তার মানে বাকি যে 1% থাকতেছে, সেই 1%ও প্রায় আর্গনই নিয়ে নিতেছে, একাই নিয়ে নিতেছে। তাহলে আরও যে এলিমেন্টগুলো আছে সেইগুলো কতটুকু আছে? সেইগুলো খুবই কম পরিমাণে আছে। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড আছে খুবই কম পরিমাণে, সেটা হচ্ছে 0.03%। মনে রাখবা 0.03, 0.3 না কিন্তু 0.03, এটা খুবই কম পরিমাণ। এটা আছে কার্বন ডাই অক্সাইড। এবং বাকি যে গ্যাসগুলো আছে তোমার হিলিয়াম বা অন্যান্য যে গ্যাসগুলো আছে সবকিছু মিলায়ে আছে। বাকি গ্যাসগুলো আমি লিখে দিই, বাকি গ্যাসীয় পদার্থ যা কিছু আছে বাকি সব কিছু মিলায়ে আছে 0.05%। এইগুলো হচ্ছে বাকি সকল গ্যাসীয় উপাদান মিলে হচ্ছে এটা। আর নাইট্রোজেন হিউজ, অক্সিজেনও বেশ ভালো অ্যামাউন্ট, আর্গন বাকিটা কভার করে, কার্বন ডাইঅক্সাইড খুবই সামান্য পরিমাণে। এটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল গঠনকারী উপাদান। তার মানে এখানে উত্তর হচ্ছে নাইট্রোজেন। এটা বোঝার কিছু বাকি থাকতেছে না, এবং এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই আসতে পারে। হ্যাঁ, প্রত্যেকটার অনুপাত নিয়ে আলোচনা করা, এগুলো আসতে পারে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? মাত্র বললাম যে 0.03। তোমাদের পরীক্ষাতে যেটা ভুল হতে পারে যে তোমরা 0.3 এটা আনসার করে ফেলতে পারো, কিন্তু এটা না, উত্তর হবে 0.03%। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি? নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা কি বুঝি, বা কোনো রাসায়নিক পদার্থকে কখন নিষ্ক্রিয় বলা হয়? রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে সে রাসায়নিক
বিক্রিয়াতে অংশগ্রহণ করবে। তো যখন কাউকে আমরা বলি যে নিষ্ক্রিয়, তার মানে সে রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয় না, অংশ নেয় না। তো বায়ুমণ্ডলে যে উপাদানগুলো আছে, এই যে আমরা মাত্র যে দেখে আসলাম, এই উপাদানগুলোর মধ্যে এই যে আর্গন নামে যে গ্যাসটা আমরা দেখতেছি, আর্গন নামে যে গ্যাসটা আমরা দেখতেছি, এই আর্গন গ্যাস বায়ুমণ্ডলের অন্যান্য কোনো গ্যাসীয় উপাদানের সাথে কোনো প্রকার বিক্রিয়াতে অংশ নেয় না। তার মানে আমরা বলবো যে এই আর্গন গ্যাস যেটা আছে, এই আর্গন গ্যাস হচ্ছে বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস। কেন নিষ্ক্রিয়? কারণ এ বায়ুমণ্ডলের অন্য কোনো উপাদানের সাথে, অন্য কোনো গ্যাসীয় উপাদানের সাথে কি করে না, বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আর্গন। বায়ুমণ্ডল গঠনকারী উপাদানকে ভাগ করা হয় 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? এই যে পার্টগুলো আমরা দেখলাম না, এই সবই তো হচ্ছে গ্যাসীয় উপাদান, তাই না? তাহলে একটা ভাগ হচ্ছে গ্যাসীয় উপাদান, আমাদের বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান আছে, গ্যাসীয় উপাদান আছে, এটা আমাদের একটা ক্লাসিফিকেশন, যে আমাদের বায়ুমণ্ডলে আছে গ্যাসীয় উপাদান। আমাদের বায়ুমণ্ডলে কি শুধু গ্যাসীয় উপাদান আছে আর কি কিছুই নাই? হ্যাঁ আছে, আমাদের বায়ুমণ্ডলে আছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পগুলো কোথা থেকে আসে? এই জলীয় বাষ্পগুলো আসে সূর্যের তাপে, পৃথিবীতে যে জলরাশি আছে সেই জলরাশিকে সূর্যের তাপ উত্তপ্ত করে, সেখান থেকে জলীয় বাষ্প তৈরি হয়। আবার পৃথিবীর যে উদ্ভিদকুল আছে, মানে গাছপালা আছে, তারা প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেহে থাকা যে পানি, সেটা বাইরের দিকে গ্যাসীয় আকারে বের করে, সেটাও জলীয় বাষ্প আকারে পৃথিবীর বাতাসে থেকে যায়। তাহলে জলীয় বাষ্প আছে, আর কি আছে বাতাসে? আর আছে হচ্ছে অ্যারোসল, আর আছে হচ্ছে অ্যারোসল, অর্থাৎ বাতাসে অ্যারোসল স্তর নামে একটা স্তর থাকে। অ্যারোসল গ্যাসীয় উপাদান না, এটা জলীয় বাষ্প না, এটা আলাদা একটা ফর্ম, ঠিক আছে? তো তাহলে এই যে 3টা উপাদান দেখতেছি, এটাই আমাদের বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর মেজর ক্লাসিফিকেশন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। কি বুঝতে পারলা এটা? যে আমাদের বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। বায়ুমণ্ডলের উপাদানের অনুপাতের ভিত্তিতে ভাগ করা হয় কত ভাগে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? দেখো, ধরো যে এটা আমি ধরলাম যে পৃথিবীর কোনো একটা অঞ্চলের এয়ার সারফেস, ঠিক আছে? এয়ার সারফেস এটা আমি কল্পনা করলাম। আচ্ছা, তো এর একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত, নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত যেটা হয়, আমি ধরলাম নির্দিষ্ট হাইট এটা, এই হাইট পর্যন্ত এর মধ্যে যা কিছু আছে, মানে এর মধ্যে যত বাতাস আছে, যত এয়ার আছে, এর মধ্যে এইখানে যেটা হবে যে বায়ুমণ্ডল গঠনকারী যে উপাদানগুলো, এই উপাদানগুলোর অনুপাত ঠিক থাকবে, ঠিক আছে? উপাদানের উপাদানের অনুপাত অনুপাত সমান। অর্থাৎ ওই যে আমরা দেখলাম যে এখানে নাইট্রোজেন 78.08%, অক্সিজেন 20.93%, তারপর হচ্ছে আমরা দেখলাম যে আর্গন হচ্ছে 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। এই যে পার্সেন্টগুলো, অনুপাতগুলা, বায়ুমণ্ডলের উপাদানগুলো সেম থাকবে। এবং এই এই লেয়ারটার উপরে চলে গেলে, এই লেয়ারটা আমরা যদি ক্রস করে ফেলি, তাহলে কি হবে? অনুপাত অনুপাত কি হয়ে যাবে? অনুপাত বিভিন্ন রকম হয়ে যাবে, মানে অনুপাত যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা থাকবে না, মানে অনুপাত ভারসাম্যহীন হয়ে যাবে, ঠিক আছে? অনুপাত ভারসাম্যহীন হয়ে যাবে। এবং এটা ধারণা করা হয় যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় প্রায় হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার পর গিয়ে এই ধরনের ঘটনা ঘটে, যে 80 থেকে 90 কিলোমিটারের মধ্যে অনুপাতগুলো সেম থাকে, এর উপরে গিয়ে ভারসাম্যহীন হয়ে যায়। আচ্ছা, তো এই যে হচ্ছে নিচের যে পার্টটা, যেখানে অনুপাত সেম থাকে, তার মানে কি এখানকার মোটামুটি টেম্পারেচারগুলো হচ্ছে এক ধরনের থাকে, আর উপরে দিয়ে গেলে অন্য ধরনের হয়ে যায়। তো এই কারণে নিচের স্তরকে বলা হয় সমুষ্ণ অঞ্চল, এবং উপরের অঞ্চলকে বলা হয় অসমুষ্ণ অঞ্চল, এভাবে বলা হয়। তো এই দুইটা পার্টেই মূলত ভাগ করা হয় অনুপাতের ভিত্তিতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 ভাগে, অপশন ক সঠিক উত্তর। বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্য অনুসারে ভাগ করা হয়, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন, সেটা আমরা দেখার চেষ্টা করি। আবার একটা এয়ার সারফেস কল্পনা করি আমরা, আবারও একটা এয়ার সারফেস কল্পনা করি। আমরা ধরি যে এটা হচ্ছে পৃথিবীর কোনো একটা জায়গার এয়ার সারফেস, এটা হচ্ছে পৃথিবীর সেই ভূমি, মানে এই জায়গাটা হচ্ছে ল্যান্ড, বুঝছো? এটা হচ্ছে ল্যান্ড। ল্যান্ড কিন্তু এমনই হয়, মানে যে পৃথিবী তো গোল, তাই না? যে কারণে ল্যান্ড এমন হয়। এটা হচ্ছে ল্যান্ড। এখন এইখানকার এইখানকার এই পর্যন্ত, এইখানকার এই পর্যন্ত হচ্ছে যে স্তরটা, এই স্তরটাকে আমরা কি বলি? এই স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটা হচ্ছে, এটার নাম কি? ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার।
আচ্ছা, এটার উচ্চতা ঠিক কতটুকু? এটার উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত। 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত, কোথাও কিছুটা কম কোথাও কিছুটা বেশি। এর কারণ হচ্ছে কোথাও ভূমি সমতল কোথাও পাহাড়, এর জন্য সামান্য একটু চেঞ্জ হয়। পাহাড়ের উপরে কম হয় আবার সমভূমির উপর বেশি হয়। এইটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবং পৃথিবীর মানুষের যত কর্মকাণ্ড আছে সবকিছু ট্রোপোস্ফিয়ারের মধ্যেই থাকে। আলোচনাগুলো খুব সুন্দর করে শুনো, এটা সৃজনশীলের জন্য কাজে লাগবে। সকল মানবীয় কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ আমরা যে মানুষ চলাফেরা করতেছি, ঠিক আছে, ধরো যে আমরা মানুষ এমন ঘর তৈরি করতেছি এর মধ্যেই করতেছি, গাছ লাগাচ্ছি এর মধ্যেই আছে, যানবাহন যা চলতেছে এর মধ্যেই আছে, আমরা হাঁটাচলা করতেছি এর মধ্যেই আছে। আবার ধরো মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যা হচ্ছে এর মধ্যেই হচ্ছে। একটা বিমান উড়ে যাচ্ছে, হ্যাঁ, এই বিমানটাও এর মধ্যেই উঠতেছে। ঠিক আছে, মানে যা কিছু হচ্ছে সব কিছুই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে, এই 20 কিলোমিটারের মধ্যেই হচ্ছে, এর বাইরে হচ্ছে না। আচ্ছা, এই ট্রোপোস্ফিয়ার পার করে গেলে যে স্তরটা সেটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। এটার উচ্চতা হচ্ছে এই যে এই জায়গা থেকে, মানে এই যে 20 কিলোমিটার তো আমরা দেখলাম তাই না, এই 20 কিলোমিটার থেকে তোমার হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ এই জায়গা থেকে হিসাব করলে এটা হয়ে যাবে 80 কিলোমিটার, মানে একদম ভূমি থেকে হিসাব করলে 80 কিলোমিটার পর্যন্ত এটার বিস্তৃত। এটার আবার দুইটা পার্ট, এটার আবার সাব পার্ট হচ্ছে দুইটা। সেটা কি কি? এই মাছ থেকে আমি দাগ দিয়ে দিব দুইটা পার্ট আলাদা করার জন্য। এবং এই নিচের পার্টটা হচ্ছে এই 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত, মানে 50। এটা হচ্ছে 50 কিলোমিটার ভূমি থেকে, আর এটা হচ্ছে 80 কিলোমিটার। এই নিচের পার্টটার নাম হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার। ঠিক আছে, নিচের পার্ট যেটা কি করে, এই পৃথিবীর যে সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে, আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, সেটা থেকে পৃথিবীকে প্রোটেক্ট করে। আচ্ছা, এবং উপরের যে স্তরটা আছে এটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, উপরের যে স্তরটা আছে এটা হচ্ছে মেসোস্ফিয়ার। আমি হচ্ছে গ্রিন কালার দিয়ে লিখি, এটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, আচ্ছা, মেসোস্ফিয়ার, হ্যাঁ, আচ্ছা। এবং এই দুইটা মিলে নাম হচ্ছে কি, এই দুইটা মিলে নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই দুইটা মিলে নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো আমরা বুঝতে পারলাম। এরপরে যে স্তরটা আসবে সেটার নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। সেটার নাম হচ্ছে কি, থার্মোস্ফিয়ার। এটার উচ্চতা অনেক বেশি, আমি জায়গা কমের কারণে কমই দেখাচ্ছি। এটা এটা হচ্ছে তোমার 640 কিলোমিটার, মানে ভূমি থেকে হিসাব করলে 640 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বে। তার মানে এখান থেকে তুমি হিসাব যদি করো, তার মানে 560 কিলোমিটার পর্যন্ত এটার মানে বিস্তৃতি, আর ভূমি থেকে 640 কিলোমিটার পর্যন্ত। এবং এটাকে বলা হয় কি, থার্মোস্ফিয়ার। থার্মো বলতে আমরা বুঝি তাপমাত্রা, তাই না? থার্মোস্ফিয়ার বললে আমরা বুঝি তাপমাত্রা। তার মানে এখানকার তাপমাত্রা অনেক বেশি, এখানকার তাপমাত্রা অনেক বেশি। থার্মোস্ফিয়ার থেকে টেম্পারেচার বাড়া শুরু করে। আমরা জানি যে ভূমি থেকে উপরের দিকে গেলে প্রথম দিকে টেম্পারেচার কমে, যেমন দেখবা যে পাহাড়ের উপরে শীত বেশি, সমতলে শীত কম। পাহাড়ের উপরে বরফ জমে থাকে, ঠান্ডা বেশি লাগে। এর কারণ যে পৃথিবী থেকে উপরের দিকে গেলে প্রত্যেক তোমার হচ্ছে 1 কিলোমিটার উপরের দিকে উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। তার মানে তুমি যদি 1 কিলোমিটার উঁচু কোনো পর্বতে আরোহণ করো, এই যে বাংলাদেশের টেম্পারেচার এখন কত আছে, 14-15 চলতেছে না? তার মানে ওইখানে টেম্পারেচার হচ্ছে 8-9 চলতেছে, মানে 1 কিলোমিটার উপরে তুমি যদি ওঠো। মানে যে বাংলাদেশের তাজিংডং পাহাড়, সেটা তো 1231 মিটার, মানে 1.2 কিলোমিটার উঁচু। তার মানে ওর মাথায় তুমি যদি এখন ওঠো, তাহলে ওখানে গিয়ে টেম্পারেচার দেখবা এখন চলতেছে হচ্ছে 7-8 এমন চলতেছে টেম্পারেচার। তুমি যদি আরো কোনো উঁচু পর্বতে উঠো, ধরো 2 কিলোমিটার উপরে উঠছো, তার মানে তোমার টেম্পারেচার 13-14 ডিগ্রি কমে যাবে। তার মানে বাংলাদেশে চলতেছে 13-14 ডিগ্রি, মানে বাংলাদেশের আকাশে তুমি যদি 2 কিলোমিটার উপরে উঠো, তার মানে সেখানে টেম্পারেচার জিরো হয়ে গেছে, মানে একদম ফ্রিজিং টেম্পারেচার, মানে যেখানে গিয়ে পানি বরফ হয়ে যায় ওই ধরনের টেম্পারেচার। এই কমতে কমতে এই যখন থার্মোতে শুরু চলে আসে, এই জায়গাতে চলে আসে, এইখান থেকে টেম্পারেচার বাড়তে থাকে এবং প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এত পরিমাণে বাড়তে থাকে যে এই থার্মোস্ফিয়ারে যে অণুপরমাণুগুলো আছে এগুলো চার্জিত হয়ে যায়, চার্জ হয়ে যায়, যেই কারণে থার্মোস্ফিয়ারের আরেক নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার কেন? কারণ চার্জিত কণার নামই হচ্ছে আয়ন, ইংলিশে আয়ন বলে। তো এই কারণে এটাকে বলে আয়োনোস্ফিয়ার। এবং আমরা যে বেতার শুনি, রেডিও শুনি, এই চার্জিত কণার আঘাতেই রেডিও সিগন্যাল আবার পৃথিবীতে ব্যাক করে। ঠিক আছে, তার মানে এইটাকে এইটাকে কি বলা হয়, এটা এই জায়গাতে মূলত রেডিও সিগন্যাল পৃথিবীতে ফিরে আসে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। রেডিও সিগন্যাল পৃথিবীতে
ফিরে আসে। রেডিও সিগন্যাল আমরা এখান থেকে পাই, এই স্তর থেকে পাই। আচ্ছা, তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এর উপরের একটা স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এর উপরে, এর উপরের স্তরের নাম হচ্ছে কি এক্সোস্ফিয়ার। আমি আরেকটু এখানে বাড়িয়ে দিই, এক্সোস্ফিয়ার। হ্যাঁ, এক্সোস্ফিয়ার আমি সাদা রঙে দিচ্ছি, এটার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এই মোটামুটি এটা অনেক, মানে এটা হচ্ছে এখন এক্সাক্ট কোনো ফিগার নাই যে আসলে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে এক্সোস্ফিয়ার, এটা কোনো এক্সাক্ট ফিগার নাই, যে কারণে এটা বলা যাবে না। তো এই যে এখানে পাঁচটা ক্লাসিফিকেশন দেখো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই পাঁচটা হচ্ছে ভাগ। এবং বিজ্ঞানীরা ধারণা করেন যে এক্সোস্ফিয়ারের পরে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার নামে একটা চৌম্বকীয় স্তরের অবস্থান বা হচ্ছে তার অস্তিত্ব আছে, সেটা আরো উপরে, সেটার নাম তারা কি ধারণা করেছেন, ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক স্তর, ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বক স্তর আরো উপরে আছে। এবং এই চুম্বক স্তরে যেটা হয় যে এই চার্জিত কণাগুলো খুবই গতিশীল থাকে, সেখানে ঊর্ধ্বমুখী থাকে, ঠিক আছে, ঝর্ণার মতো করে। মানে ঝর্ণার পানি কিভাবে পড়ে, মানে যে আমরা দেখি না পাহাড় থেকে পড়তেছে, এই এমন যেমন পড়ে, হ্যাঁ, এই এমন ভাবে পড়তে থাকে আবার উপরের দিকে উঠতে থাকে, এমন অবস্থা ম্যাগনেটোস্ফিয়ারে এটা চলতে থাকে এভাবে। আচ্ছা, আরেকটা ছোট জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা আমরা যে দেখি না যে কার্গো বিমানগুলো চলাচল করতেছে, সেগুলো তো এই এমন ঝড় বৃষ্টি হলে তো খুবই সমস্যা হবে, কার্গো বিমান এগুলো খুব স্পিডে যায়। তো এই কার্গো বিমানগুলো চলাচল করে ঠিক এই জায়গাটা দিয়ে, ঠিক এই জায়গাটা দিয়ে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার ঠিক উপর দিয়ে। তো আমরা বললাম যে ট্রোপোস্ফিয়ারের উপরে ওঠা যায় না নর্মাল ভাবে, তাহলে এরা কিভাবে যায়? এই ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে একটা খুবই সরু স্তর আছে, যেটা তোমার স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হওয়ার আগে থাকে, সেটার বিস্তৃতি 1-2 কিলোমিটার জাস্ট। এই জায়গাটাতে ঝড় বৃষ্টি বা কোনো ধরনের ঝামেলা কিছু থাকে না, এবং এইগুলোর বৈশিষ্ট্য অনেকটা ট্রোপোস্ফিয়ারের মতোই, বাট ঝড় বৃষ্টি তো নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ ওই জায়গাটা খুবই নিরাপদ বিমান চলাচলের জন্য। এই কারণে যাত্রীবাহী বড় বড় বিমান বা কার্গো বিমান বা যুদ্ধ বিমান অধিকাংশ ক্ষেত্রে এই দিক থেকে যাতায়াত করে। এই জায়গার নাম হচ্ছে, এই জায়গার নাম হচ্ছে ট্রোপোপজ। ট্রোপো ট্রোপোপজ। পজ শব্দের অর্থ কি, থেমে যাওয়া। আর ট্রোপো বলতে ট্রোপোস্ফিয়ারকে বোঝাচ্ছে, মানে ট্রোপোস্ফিয়ারের সব কার্যক্রম এখানে গিয়ে থেমে যায়, মানে ঝড় বৃষ্টি মেঘ ধুলাবালি যা কিছু আছে ওখানে গিয়ে থেমে যায়, ঠিক আছে। এটার নাম হচ্ছে ট্রোপোপজ। এটা জাস্ট 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত এটার বিস্তার আছে সেইখানে। আর পৃথিবীর যে বায়ু রাশির যে ওজনটা, এই ওজনের প্রায় পুরাটাই হচ্ছে তোমার এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে। কেন? তার কারণ সবকিছু তো এইখানেই, কারণ এই জলীয় বাষ্প যা আছে, তোমার ধুলাবালি বাতাসে যা আছে, সব এখানেই আছে। উপরের দিকে তো শুধু রাসায়নিক উপাদানগুলো, ধরো যে অক্সিজেন বা হচ্ছে নাইট্রোজেন, এইগুলাই, তাছাড়া কিছু তো নাই। বাট ধুলাবালি বা জলীয় বাষ্প এগুলো তো ভারী বেশি, এগুলো সবকিছু আছে তোমার এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই। তাহলে মেজর ভাগ হচ্ছে কয়টা? মেজর ভাগ হচ্ছে এই পাঁচটা, পাঁচটা হচ্ছে মেজর ভাগ। এবং বিজ্ঞানী আরেকটা ধারণা করেন যে ম্যাগনেটোস্ফিয়ার নামে একটা স্তর আছে, বাট ওটা আমরা নিব না, আমরা পাঁচটা স্তর হিসেবেই মনে রাখবো। কি এটা বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা যদি বুঝে থাকো একটু জানিও যে এটা বুঝতে পেরেছি। ওকে, ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তর কোনটি? আমরা আলোচনা করে ফেলেছি যে ট্রোপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটে, পৃথিবীর সবচেয়ে কাছের স্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবং এই জায়গাটা থেকে তোমার হচ্ছে যেগুলো আলোচনা করলাম সিকিউ আসবে, এই জায়গাটা থেকে আসবে সিকিউ, চিত্র সহ তোমাকে আলোচনাটা করতে হবে। 10 নম্বর কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উঠলে তাপমাত্রা কতটুকু হ্রাস পায়? আমি বলেছি তোমাদেরকে প্রত্যেক 1 কিলোমিটার উপরের দিকে ওঠার জন্য টেম্পারেচার হ্রাস পায় হচ্ছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট না বা অন্য কিছু না, মনে রাখতে হবে কেলভিন বা ফারেনহাইট না, সঠিক উত্তর হচ্ছে সেলসিয়াস। হ্যাঁ, 11 নম্বর কোশ্চেন, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত? তুমি খেয়াল করো যে ওই চিত্রটা বুঝতে পারলে, যেটা আমি আলোচনা করলাম এবং অঙ্কন করলাম, ওইটা বুঝতে পারলে তুমি যে ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পাও দেখবে উত্তর করতে পারতেছো। ট্রোপোস্ফিয়ার 18 থেকে 20 কিলোমিটার, তার মানে এই যে অপশন কতে আছে 20 কিলোমিটার, বাকিগুলো সঠিক উত্তর না। কারণ এই যে বাকি যেগুলো আছে, এই যে 80 কিলোমিটার, 80 কিলোমিটার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের যেটা আছে, ওজোন স্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের উচ্চতা। এই তারপরে হচ্ছে যে 560 কিলোমিটার, সেটা হচ্ছে তার উপরে স্তরটা থার্মোস্ফিয়ারের। আর 640 হচ্ছে এই থার্মোস্ফিয়ারের ভূমি থেকে পরিমাপ, এটা। 12 নম্বর কোশ্চেন, ওজোন স্ফিয়ারের উচ্চতা কত? ওজোন স্ফিয়ার কোনটা? ওজোন স্ফিয়ার তুমি কল্পনা করো এই যে এটা, এই যে এটা ওজোন স্ফিয়ার, দেখো এই যে 50 কিলোমিটার পর্যন্ত। তার মানে সঠিক উত্তর হচ্ছে এইখানে, সঠিক উত্তর হচ্ছে এইখানে, এই যে 50 কিলোমিটার এটা
অপশন ক কারেক্ট আনসার। তাহলে দেখো ওই চিত্রটা একবার বুঝতে পারলে আমাদের সবগুলো এমসিকিউ সলভ করা বা সিকিউ ওইখান থেকে আসবে। এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে ওই জায়গাটা থেকে আসবে। দুইটা বড় বড় স্কোপ আছে, একটা হচ্ছে ওই চিত্রটা আর দুই হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ খুবই কমন সেন্স খাটায় আনসার করা যায়, এটা আমরা ক্লাস 3-4 থেকে পড়তেছি। বাট ওই চিত্রটা খুব গুরুত্ব দিয়ে পড়ো, অনেক মার্কস ক্যারি করার সুযোগ থাকবে। যাত্রীবাহী বা কার্গো বিমান কোন স্তর দিয়ে গমন করে? ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ, মেসোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। এই যে বললাম যে ট্রোপোপজ দিয়ে চলাচল করে, কারণ এই স্তরে বায়ুমণ্ডলীয় গোলযোগ তেমন একটা দেখাই যায় না, যে কারণে ট্রোপোপজ দিয়ে গমন করে। কোন স্তরে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে? বলেছিলাম থার্মোস্ফিয়ার। থার্মো শব্দের অর্থই টেম্পারেচার, এখানে বাতাসের যে টেম্পারেচার সেটা বৃদ্ধি পেতে শুরু করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে দেখো আমাদের এই চ্যাপ্টারের যা লেখাপড়া আছে তার প্রায় পুরাটাই হচ্ছে এই জায়গাটা, তার পুরাটাই হচ্ছে এই জায়গাটা। এই জায়গার আলোচনা ধরতে পারছো মানে তুমি এই চ্যাপ্টার পুরাটা পারো। ঠিক আছে, তাহলে একটা বিষয় জাস্ট তোমাকে এটা বুঝতে হবে, যারা বুঝছো তারা খুবই ভালো করেছো, যারা বুঝো না ভিডিওটা আবারও দেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তার মানে তার মানে 15 নম্বরে আমরা উত্তর করবো এখন, কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে? এটাও দেখো ওই এক জায়গা থেকে আমরা পেরে যাব। এই যে দেখো রেডিও সিগন্যাল এখান থেকে ফেরত আসে, তার মানে আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার এই জায়গা থেকে ফেরত আসে। অপশন দেখো এক্সোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এখানে থার্মোস্ফিয়ার আছে, তার মানে এটাই আমরা উত্তর নিব। যদি এইখানে থার্মোস্ফিয়ার না থেকে থাকতো হচ্ছে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, তাহলে আমরা সেটাকে উত্তর নিতাম। ঠিক আছে, মূলত একটা স্তরেরই দুইটা নাম, মূল নাম হচ্ছে থার্মোস্ফিয়ার, আর সেখানে যেহেতু বায়ুমণ্ডলের যে ইয়াগুলো উপাদানগুলা বা কণাগুলা এগুলো চার্জ হয়ে যায়, সেই কারণে এটাকে বলে আয়োনোস্ফিয়ার। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর কয়টি? রাসায়নিক গঠন একটা হচ্ছে সমষ্ণ মণ্ডল এবং অসমষ্ণ মণ্ডল, মানে হচ্ছে এক জায়গাতে অনুপাত ঠিক থাকে আর এক জায়গাতে থাকে না। এটা মনে হয় মোটামুটি কাছাকাছি কোশ্চেন হয়ে গেছে, আর একটা কোশ্চেন ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। দেখো সবগুলো এখন সহজ মনে হবে তুমি যেহেতু এটা সলভ করে ফেলেছো। এবং এইখান থেকে আমরা বায়ু দূষণ সম্পর্কিত এমসিকিউগুলো দেখব। বায়ু দূষণের কারণ কোনটি? বৃক্ষ নিধন, জ্বালানি দহন, পারমাণবিক বিস্ফোরণ। বৃক্ষ নিধন করলে কি হয়? বৃক্ষ নিধন করলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়, বায়ু দূষণ ঘটে। ওকে। জ্বালানি দহন করলে কার্বন পার্টিকেলস, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড বাতাসে মিশে বায়ু দূষণ ঘটে। পারমাণবিক বিস্ফোরণ ঘটলে পারমাণবিক রেডিয়েশনের ফলে বাতাসে দূষণ ঘটে, খুবই মারাত্মক দূষণ ঘটে। তাহলে সঠিক উত্তর হচ্ছে তিনটাই, সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, তিনটাই। ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন, বায়ু দূষণ প্রতিরোধে করণীয়? বনায়ন, হ্যাঁ যেহেতু বৃক্ষ নিধন করলে বায়ু দূষণ হয় তাহলে বনায়ন করতে হবে। জ্বালানি ব্যবস্থা নিয়ন্ত্রণ, হ্যাঁ অবশ্যই জ্বালানি যাতে দহন ঠিক মতো হয়, জ্বালানি দহন না হলে আরও সমস্যা, কারণ এতে তোমার হচ্ছে মিথেন গ্যাস বাতাসের সাথে মিশে যায়, সেটা খুবই ভয়াবহ দূষণ ঘটায়। কীটনাশক প্রয়োগ নিয়ন্ত্রণ, কীটনাশক বায়ু ব্যাপকভাবে দূষণ ঘটায়। তার মানে তিনটাই, এখানেও তিনটাই সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো মোটামুটি কমন সেন্স খাটিয়ে উত্তর করে ফেলা যায় তোমার হচ্ছে বায়ু দূষণ সম্পর্কিত যে বিষয়গুলো আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি যে বিপজ্জনক এক্সরে থেকে পৃথিবীকে রক্ষা করে ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? ওজোনোস্ফিয়ার থেকে আমাদের এক্সরে রেটা বাধাপ্রাপ্ত হয়ে চলে যায়, বা তোমার হচ্ছে অতিবেগুনি রশ্মি বা রঞ্জন রশ্মি যা কিছু আছে সবকিছু বাধাপ্রাপ্ত হয়ে চলে যায়। এমফাইসিমার মূল কারণ কি? এমফাইসিমা হচ্ছে আমাদের বায়ু দূষণের ফলে ঘটা একটা রোগের নাম, এবং এটা মূলত ঘটে হচ্ছে ধূমপানের কারণে। অর্থাৎ ধূমপানের ফলে কি হয়, আমাদের ফুসফুসের মধ্যে ধোঁয়া জমে এবং এই ধোঁয়ার ফলে এমফাইসিমা এই রোগটা হয়। আর অনেক রোগের কথা বলা আছে, তোমরা বই খুলে দেখতে পাবে, যেমন হচ্ছে তোমার হৃদযন্ত্র সম্পর্কিত অধিকাংশ রোগগুলো, যেমন হচ্ছে টিউবারক্লোসিস বা যক্ষা যেটাকে বলে, এই জাতীয় রোগের কথা বলা আছে। মাটি দূষণের কারণ কোনটি? ধূলিকণা ও ভাইরাস। ধূলিকণা দিয়ে কোনো মাটি দূষণ হয় না, আর ভাইরাস সবখানেই থাকে, মাটিতে ভাইরাস এমনিতেই থাকবে, এটা কোনো দূষণের কারণ না। মিথাইল আয়োডাইড, কার্বন মনোঅক্সাইড নাকি নাইট্রোজেন অক্সাইড? সঠিক উত্তর হচ্ছে জাস্ট চিত্র বুঝতে পারলে পুরো চ্যাপ্টারটা সহজ। মোটর গাড়ির কালো ধোঁয়া বায়ু দূষণের কোন ধরনের উৎস? স্থির, সচল, পরিবর্তনশীল। দেখো যে বায়ু দূষণের যে উৎসগুলো আছে সেটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থির উৎস, একটা হচ্ছে স্থির উৎস, আর একটা হচ্ছে সচল উৎস, আর একটা হচ্ছে কি সচল উৎস। কোনটা স্থির কোনটা সচল এটা তোমরা বুঝতে পারো খুব সহজে। ধরো যে একটা কলকারখানা থেকে তার চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে, এটা স্থির উৎস। একটা গাড়ি যাচ্ছে, তার যে ইয়াটা আছে, তার যে সাইলেন্সার পাইপটা আছে সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, এটা সচল উৎস, কারণ গাড়িটা চলতেছে। এটা হচ্ছে স্থির এবং সচলের মধ্যে পার্থক্য। আরেকটা আছে প্রাকৃতিক উৎস, কৃত্রিম উৎস। প্রাকৃতিক উৎস কোনটা?
ধরো যে বিশাল দাবানল হচ্ছে, দাবানলের ফলে তো বায়ু দূষণ ঘটে, এটা প্রাকৃতিক উৎস। আবার ধরো মানুষ কোথাও আগুন লাগাই দিচ্ছে, সেখানেও বায়ু দূষণ হচ্ছে, এটা কৃত্রিম উৎস। আবার এই যে গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, কলকারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে, এটাও কৃত্রিম উৎস। তো এটা বুঝতে পারলাম যে মোটর গাড়ি এটা হচ্ছে সচল এবং এটা পরিবর্তনশীল, কারণ এটা বিভিন্ন দিকে মুভ করতেছে। তাহলে 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর, অপশন গ কারেক্ট আনসার। 24 নম্বর কোশ্চেন, বায়ু দূষণ রোধে করণীয় দূষণ নিরোধক প্ল্যান্ট নির্মাণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। কলকারখানায় উন্নত প্রযুক্তির ব্যবহার, হ্যাঁ। আবাসিক এলাকার বাইরে শিল্প কারখানা স্থাপন, এগুলো দেখো ছোটবেলার পড়া, এগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা, এগুলো নিয়ে খুব বেশি প্যারা তোমাদেরকে নিতে হবে না, জাস্ট ওই চিত্রটা মনে রাখো তাহলেই হবে। এবার একটু উদ্দীপক আছে এমন ধরনের এমসিকিউ সলভ করব। ব্যবহারিক পরীক্ষাতে শোয়ে বায়ুমণ্ডলের এমন একটি স্তরের চিত্র অঙ্কন করলো যেটি প্রায় 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তার মানে বায়ুমণ্ডলের প্রথম স্তর স্ট্র্যাটোস্ফিয়ার অঙ্কন করেছে। উক্ত স্তরটির নাম কি? থার্মোস্ফিয়ার, ট্রোপোপজ, ওজোনস্ফিয়ার নাকি ট্রোপোস্ফিয়ার? ট্রোপোস্ফিয়ার হচ্ছে তিনি অঙ্কন করেছেন, আমি স্ট্র্যাটোস্ফিয়ার বলে ফেলেছিলাম মনে প্রথমবার। প্রথম স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। উক্ত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য, ট্রোপোস্ফিয়ারে কি ঘটে? বৃষ্টি সংঘটিত হয়, ঝড় বৃষ্টি হয়, ঠিক আছে। কার্গো বিমান চলাচল করে, করতেও পারে নাও পারে, ট্রোপোপজে যাইতে পারে। মানবীয় কর্মকাণ্ড সম্পাদিত হয়, এটাও কারেক্ট। কার্গো বিমান মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না, ট্রোপোপজ দিয়ে বেশি যায়, আমরা ধরে নিচ্ছি যায়, তার মানে 3টাই কারেক্ট আনসার, কারণ যেহেতু মাঝে মাঝে যায় তার মানে ধরে নিচ্ছি যায়। আচ্ছা, গ্রীষ্মকালে অস্ট্রেলিয়াতে প্রত্যেক বছর দাবানলে বিশাল বনভূমি ভস্মীভূত হয়, জলবায়ু ও পরিবেশেও বিরূপ প্রভাব পড়ে। উক্ত দূষণের ফলে বায়ুতে মিশে, মানে দাবানলে কি ক্ষতি হয়? কার্বন ডাই অক্সাইড, আর্গন, ধাতব কণা নাকি অক্সিজেন? অক্সিজেন। যেহেতু দাবানলের ফলে যে আগুন জ্বলতেছে, এই আগুন জ্বললে বাতাসে কার্বন ডাই অক্সাইড মিশে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক। উক্ত দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হয় জীবমণ্ডল, বায়ুমণ্ডল নাকি অশ্বমণ্ডল? জীবমণ্ডলের ক্ষতি অবশ্যই হয়, অনেক প্রাণী মারা যায়, বাতাসে কার্বন ডাইঅক্সাইড মিশতেছে, আবার মাটি যেহেতু পড়ে যাচ্ছে, মাটিরও যে জৈবিক উপাদান সেগুলো নষ্ট হচ্ছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। খুব সহজে তোমরা বুঝতে পারছো। 29 নম্বর কোশ্চেন, ইলেকট্রন ও প্রোটন কণাগুলো বলয় আকারে অবস্থান করে কোন স্তরে? বলয়, বলয় বলতে আমরা কি বুঝি? বলয় বলতে আমরা বুঝি এমন রিং, তাই না? এটা হচ্ছে তোমার বলয়। এটা হচ্ছে একদম ওই যে বললাম না, বিজ্ঞানীরা কল্পনা করেছেন ম্যাগনেটোস্ফিয়ার নামে একটা স্তর আছে, এই ম্যাগনেটোস্ফিয়ারে এত বেশি টেম্পারেচার যে ইলেকট্রন এবং প্রোটনগুলো বায়ুমণ্ডলের উপাদানের ঠিক এমন বলয় আকারে অবস্থান করে। হ্যাঁ। সর্বশেষ কোশ্চেন, জ্বালানি দহনের ফলে তৈরি হওয়া অদৃশ্য গ্যাস, মানে যখন আমরা জ্বালানি দহন করছি এর ফলে কোন গ্যাসটা অদৃশ্য তৈরি হয়? সিএফসি, এক্সজস্ট, মিথেন নাকি কার্বন পার্টিকেল? দেখো, জ্বালানি যখন দহন হয় অধিকাংশ ক্ষেত্রে অপূর্ণ দহন হয়। অপূর্ণ দহনটা আবার কি? মানে পুরাটা জ্বালানি পুড়ে না, তাহলে বাকিগুলো তাহলে কোথায় যায়? বাকিগুলো বাতাসে মিশে যায়। এবং এই যে আমরা যে দেখি যে পেট্রোলিয়াম জাতীয় যত জ্বালানি আছে সবকিছুর মূল উপাদানই হচ্ছে মিথেন, মূল উপাদান হচ্ছে মিথেন, CH4 যেটাকে আমরা বলি। তো এই মিথেন যখন বাতাসে মিশতেছে, এটা অদৃশ্য, মিথেন চোখে দেখা যায় না, তখন বাতাসের ব্যাপক একটা ক্ষতি হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে মিথেন। আর ক্লোরোফ্লোরো কার্বন এগুলো তো হচ্ছে মানে জ্বালানির ফলে আসে না, এগুলো হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট বা এগুলোর ফলে আসে। সঠিক উত্তর হচ্ছে মিথেন। আচ্ছা, এবার আমরা সৃজনশীল উত্তর করব প্রাকৃতিক ভূগোলের। দেখো, শিহাবের ভূগোল শিক্ষক ক্লাসে ভূগোলের এমন শাখা নিয়ে আলোচনা করলেন যা প্রকৃতি নিয়ে আবর্তিত হয় এবং পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে সকল উপাদান নিয়ে আলোচনা করে। তাহলে চিন্তা করো যে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেভাবে পড়িয়েছিলাম ঠিক তেমন কোশ্চেন। বলতেছে অশ্বমণ্ডল কি? আমরা পৃথিবীর যে অংশে হাঁটাচলা করি বা হচ্ছে পৃথিবীর যে ভূত্বক যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই বা ভূ আবরণ যেটা দেখতে পাই সেটাই হচ্ছে অশ্বমণ্ডল। এভাবে বললেই হবে। জোয়ার ভাটা ভূগোল পাঠেরই অংশ, ব্যাখ্যা করো। দেখো, জোয়ার ভাটা সমুদ্র বিজ্ঞানের আলোচ্য বিষয়, যে কারণে আমরা বলতে পারি যে জোয়ার ভাটা ভূগোল পাঠেরই একটা অংশ। নিয়ে তুমি প্যারা করবা, প্যারা করে কি লিখবা? যে প্রাকৃতিক ভূগোলের যে শাখা, যে গুরুত্বপূর্ণ শাখাগুলো নিয়ে আলোচনা হয় তার মধ্যে সমুদ্রবিদ্যা অন্যতম, এবং সমুদ্রবিদ্যার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জোয়ার ভাটা। দিনে যে নিয়ম করে 2বার জোয়ার এবং 2বার ভাটা হয় তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সমুদ্রবিদ্যাতে আলোচনা করা হয়। তাই আমরা বলতে পারি জোয়ার ভাটা হচ্ছে ভূগোল পাঠেরই অংশ। শেষ। তোমাকে 1 মার্ক কম দিবে না, ফুল মার্কস দিবে। এবং ভূগোলে বিশেষত আমি বলি যে 5টা সিকিউ তোমাকে আনসার করতে হয় 50 মার্কের, এই 50-এর মধ্যে 48, 49 পাওয়া পসিবল, অনেকেই সেটা পায়,
অনেকেই পায়, কারণ তোমার হচ্ছে টাইম দেয় কতটুকু, 2 ঘন্টা 35 মিনিট 5টা সিকিউ লেখার জন্য। তুমি কল্পনা করো তোমাকে বাংলাতে সময় দেয় 7টা সিকিউ লেখার জন্য 2 ঘন্টা 30 মিনিট, বাট ভূগোলে তোমাকে দিবে 5টা সিকিউ লেখার জন্য 2 ঘন্টা 35 মিনিট। লেখা কম, সময় আরও কিছুটা বেশি। তো এর ফলে যেটা হয় যে প্রচুর ইনফরমেশন লেখা যায়, হাতের লেখা একটু ভালো হয়, একটু চিত্র অঙ্কন করে দেওয়া যায়, একটু তোমার হচ্ছে চার্ট করে কোন তথ্য উপস্থাপন করা যায়, একটু হাতে সময় থাকে, যে কারণে টিচারদেরকে সন্তুষ্ট করা যায় ভালো মতো, এবং মার্কস অনেক বেশি তোলা যায়। তো তোমরা চেষ্টা করবা যে ভূগোল এমন মার্ক তোলার, তোমার প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে 25ই থাকবে, এটা ধরে রাখো। এমসিকিউগুলাও কম্পারেটিভলি যেহেতু তথ্যমূলক, এইগুলো অ্যানালাইসিস খুবই কম, তো কারেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এমসিকিউ দেখা যায় 24-25টা অনেকেই পারে, আবার সিকিউতে 48-49 অনেকেই পেয়ে যায়। অর্থাৎ তোমার 96+ মার্ক একটা হিউজ স্টুডেন্ট পায় 100-র মধ্যে। তো তোমরা চেষ্টা করবা যে এই ধরনের মার্ক ধরে রাখার জন্য। এবার বলছে শিহাবের শ্রেণী শিক্ষক ভূগোলে যে শাখা নিয়ে আলোচনা করেছেন তার পরিসরগুলো আলোকপাত করো। তাহলে শিহাবের শিক্ষক ক্লাসে আলোচনা করেছেন প্রাকৃতিক ভূগোল নিয়ে, যার পরিসরগুলো কি কি, তার পরিসরগুলো নিয়ে আলোচনা করা হলো। এবার তুমি পরিসরগুলোর 7টা পয়েন্ট লিখবা। প্রথমটা ছিল ভূমিরূপবিদ্যা, তারপর হচ্ছে জলবায়ুবিদ্যা, তারপর হচ্ছে সমুদ্রবিদ্যা, তারপর হচ্ছে মৃত্তিকাবিদ্যা, তারপর জীব ভূগোল, তারপর হচ্ছে আবহাওয়াবিদ্যা, এবং সর্বশেষ হচ্ছে কি, সর্বশেষ হচ্ছে মৃত্তিকাবিদ্যা নাকি একটা ছিল। এই যে 7টা, এই 7টা পদ তুমি এক্সপ্লেন করবা, শেষে কনক্লুশন দিবা, শেষ। শিয়াবের শিক্ষকের আলোচনা করা বিষয়টি পৃথিবী সম্পর্কে আমাদেরকে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে কিভাবে? এই 7টা বিষয় জানলে আমরা পৃথিবীর যে প্রাকৃতিক এলিমেন্টসগুলো সম্পর্কে সবই জানতে পারি, এই বিষয়ে আর্গুমেন্ট দিবা। অর্থাৎ এই 7টার বাইরে যে আর কোনো কিছু নাই, মানে এই 7টা যে সব কিছু কাভার করে, এই বিষয়ে তোমার মতো জাস্ট যুক্তিটা দিলেই হচ্ছে, আর তেমন কিছু না। এবার আমরা চতুর্থ অধ্যায়ের সৃজনশীলগুলো দেখার চেষ্টা করব। চতুর্থ অধ্যায়ে যে সৃজনশীল আছে, একটা জাস্ট দেখো, একটা চার্ট দেওয়া আছে, চার স্তরের নাম দেওয়া হচ্ছে এ, বি এবং সি, এমন নাম দেওয়া। উচ্চতা 0 থেকে 18 কিলোমিটার, 20 থেকে 80 কিলোমিটার, 80 থেকে 640 কিলোমিটার, এমন দেওয়া আছে। তোমার কোনো চিত্র দেওয়া থাকতে পারে পরীক্ষাতে। বলতেছে বায়ুমণ্ডল কি, সংজ্ঞাটা একদম মুখস্থ আছে আশা করি তোমাদের, যে অদৃশ্য বায়ুরাশি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে, পুরা মার্কস। বিষম মণ্ডল কি, ওই যে বললাম সমষ্ণ এবং অসমষ্ণ, এটাকে বলা হয় সমমণ্ডল, বিষমমণ্ডল। এই যে পৃথিবীর ভূমি স্তর থেকে বা ভূমিরূপ থেকে প্রায় 80 বা 90 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল গঠনকারী উপাদানের অনুপাতের তেমন কোনো পরিবর্তন হয় না, যে কারণে এই স্তরকে বলা হয় সমমণ্ডল। এবং এই 80 থেকে 90 কিলোমিটার পার করে ঊর্ধ্বাকাশে গেলে বায়ুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর অনুপাতের পরিবর্তন হয় এবং অনুপাত ঠিক থাকে না, ভারসাম্যহীন হয়ে পড়ে। এই স্তরকে বলা হয় বিষমমণ্ডল, যেহেতু অনুপাতগুলো সম না, সমান না, যে কারণে এটাকে বলে বিষমমণ্ডল। শেষ, ফুল মার্কস দিবে। উদ্দীপকে এ চিহ্নিত স্তরটি আলোচনা করো, এই স্তরটির প্রয়োজনীয়তা কি? এ চিহ্নিত, দেখো এটা দেখে বোঝা যাচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো দেখো এখানে যেহেতু চিত্র দেওয়া নাই, তোমার কাজ হচ্ছে পরীক্ষাতে এটা চিত্র সহ আলোচনা করে দেওয়া, যদিও চিত্রের কথা বলে নাই, তুমি চিত্র সহ আলোচনা করবা। জিওগ্রাফিতে যেখানে সুযোগ থাকবে চিত্র ঢোকানোর, তুমি চিত্র দিবা। যেখানে সুযোগ থাকবে একটা চার্ট ইনক্লুড করার, চার্ট ইনক্লুড করবা। এগুলো তোমার মার্কটাকে বাড়িয়ে দিবে, ডেফিনেটলি বাড়িয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উদ্দীপকে এ চিহ্নিত হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এই ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলো তুমি পয়েন্ট আকারে লিখবা। তুমি লিখবা যে উদ্দীপকে এ চিহ্নিত স্তরটি হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম স্তর, যার নাম ট্রোপোস্ফিয়ার, যার সচিত্র বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। এবার তুমি চিত্রটা আঁকবা। চিত্রটা এঁকে বুলেট পয়েন্ট দিয়ে বা ক খ গ ঘ বা 1 2 3 4 বা অন্য কোনো মেথড ফলো করে তুমি অ্যাটলিস্ট এর 10টা বৈশিষ্ট্য বা 7-8টা বৈশিষ্ট্য লিখে দিবা, শেষে কনক্লুশন লিখবা, দেবে 1 মার্কস কাটবে না তোমার। ফাইন। এবার আসে যে উদ্দীপকের কোন স্তরটি হতে রেডিও তরঙ্গ পৃথিবীতে ফেরত আসে, কারণ সহ যুক্তি দাও। আমরা জানি যে থার্মোস্ফিয়ার, যেটা এই যে এই স্তরটা, এই থার্মোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ ফেরত আসে। কেন ফেরত আসে? কারণ থার্মোস্ফিয়ারের টেম্পারেচার অনেক বেশি। এত বেশি টেম্পারেচারে এখানকার যে বায়ুমণ্ডলের ইয়াগুলো আছে, কণাগুলো আছে, সেগুলো চার্জিত কণায় পরিণত হয়, যে কারণে এই স্তরের নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। এবং এই চার্জিত কণার আঘাতে রেডিও সিগন্যাল যখন আকাশে উৎক্ষেপণ করা হয়, সেগুলো আবার মানে হিট ব্যাক করে পৃথিবীতে ফেরত আসে এবং রিসিভার সিগন্যাল দ্বারা গৃহীত হয়, আমরা রেডিও তরঙ্গ পৃথিবীতে আবার ফেরত পাই। এই কথাগুলো গুছিয়ে লিখে দিলেই তোমার মার্কস দিয়ে দিবে। তুমি ইন্ট্রোডাকশন, আলোচনা, কনক্লুশন এভাবে জাস্ট লিখবা, তাহলেই হচ্ছে। ওকে, এটাই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তোমাদের সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমাদের ধৈর্য সহকারে পুরা ক্লাস করার জন্য। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো আমাদেরকে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে পারো।
আচ্ছা, আমাদের যারা এফআরসিতে ছিলে তোমাদের তোমাদের হচ্ছে কমেন্টস আমি একটু দেখার চেষ্টা করি। যারা এফআরসিতে ছিলে তোমাদের কমেন্টসগুলো একটু দেখার চেষ্টা করি। ওয়েট এক মিনিট। এক মিনিট জাস্ট তোমরা থাকো, তোমাদের কমেন্টগুলো আমি জাস্ট দেখবো যারা এফআরসিতে ছিলে। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে যারা ছিলে তাদের। আচ্ছা, ঠিক আছে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে এখানে কমেন্টের মাধ্যমে জানাও। এখনো তোমরা তো কিছুই জানাও নাই, তুমি জাস্ট ক্লাস দেখছো। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমরা তাহলে পরের সপ্তাহে আবার জিওগ্রাফি ক্লাস করব। এই ক্লাসগুলো আশা করি খুব সুন্দর মতো বুঝেছো। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে। হ্যাঁ, ওকে।